So let's get started. So we're starting from now onwards. So as I already announced, আমরা ঠিক এখন থেকে স্টার্ট করছি। I'm sorry, যদিও আরেকটু ওয়েট করা দরকার ছিল, বাট I think যে আমরা রেগুলার যারা জয়েন করে আসলে বাকিরা রেকর্ডিং থেকে ব্যাকআপ নেন। And Rocky already একটা রিকোয়েস্ট করেছিলেন that I couldn't actually manage. So I'm sorry for that. And let's get started. Our topic for today's class is IS 38, যেটা অলরেডি আপনাদেরকে আমরা বলে রাখছি যে আজকে আমরা হোপফুলি দুইটা অথবা তিনটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মোস্ট প্রবাবলি দুইটা, IS 38 and IS 23 borrowing cost, এই দুইটা হোপফুলি আমরা একটু কভার করবো, এবং নেক্সট ক্লাসে আমরা নন কারেন্ট অ্যাসেট এর রিমেইনিং যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আছে সেটা নিয়ে হয়তো বা কথা বলবো। সো লেটস সি, আমাদের আসলে IS 38 এর যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা মোস্টলি আমরা আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থেকে ঠিক যতটুকু করে আসছি, যতটুকু আমরা ওইখানে আমাদের এক্সামিনেবল যে টপিক ছিল আহ, একদম সেম। এখানে আসলে অ্যাডিশনাল ওইরকম কিছুই নেই, এবং এখানে আপনাকে নতুন কোনো টপিক কভার করতে হবে না। এসবিআর যে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আমি একটু একটু অ্যাডিশনাল টপিক আসবে সেটা আমি বলে দিব, বাট আপনি খেয়াল করে দেখবেন IS 16-এ there is no additional topic। এরপর আমরা দেখছিলাম হচ্ছে IS 40, there was no additional topic। সব অ্যাজ ইট ইজ আমরা এফআর এর ঠিক যেভাবে দেখে আসছি, যে টপিক গুলো দেখে আসছি, সেই টপিক গুলাই কিন্তু এখানে আছে। বাট এখানকার এক্সাম প্যাটার্নটা ডিফারেন্ট, যেটা আমি একটু আগেও আপনাদের গত ক্লাসে আমি এটা বলেছি যে আমাদের এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আমরা ঠিক যে পারপাসে আইএস আইএফআরএস গুলো শিখতাম, মোস্ট অফ দা টাইম ওইটার অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট কি হবে, ওইটার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, এই পারপাসে। বাট এই এসবিআর এ আপনাকে ঠিক সেম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাই শিখতে হবে, বাট এখানে আপনাকে শিখতে হবে সর্ট অফ টু ডিসকাস, টু সাজেস্ট, টু গাইড, এই ধরনের পারপাসে, টু এক্সপ্লেন। ওকে, মানে হচ্ছে আপনি কোন একটা সিনারিওতে আসেন, যে সিনারিও থেকে আপনি ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই করবেন কিনা, ফার্স্ট থিং, বিকজ এখানে আপনাকে মেনশন করে দিবে না যে অ্যাজ পার IS 38 অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টটা কি হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে এটা আসলে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আন্ডারে এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো আপনি করবেন। দেন ইউ উইল ডিসকাস যে এই সিচুয়েশনে আপনি কিভাবে আপনার এই কারেকশন গুলো করবেন। অনেক ক্ষেত্রে আপনাকে ওরা ভুল অ্যাকাউন্টিং এন্ট্রি দিবে, মানে আপনার জুনিয়র অথবা আপনার ডিপার্টমেন্টের কেউ কোন একটা মিস স্টেটমেন্ট করেছে, সেই মিস স্টেটমেন্ট গুলো আপনি চেক করে রিভিউ করে ওইটা রেকটিফাই করবেন। সো দোজ আর দ্য থিং। সো এই জিনিসটা আমরা আরো বেটার বুঝতে পারবো যখন আমরা ফার্স্ট ইয়ার কোশ্চেনে যাব। নন কারেন্ট অ্যাসেট রিলেটেড যে ফার্স্ট ইয়ার কোশ্চেন আছে, সেখান থেকে আমরা হোপফুলি আমাদের এই এই আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু কানেক্ট করতে পারবো প্রপারলি, কেননা আমরা এখনো পর্যন্ত নন কারেন্ট অ্যাসেটের পার্ট থেকে কোনো ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করিনি একটা দুটো। সো আমরা যখন সেটা করতে পারবো হোপফুলি তখন আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিংটা হবে যে কেন আমি কথাটা বলতেছি আপনাদেরকে। সো লেটস সি, লেটস গেট স্টার্টেড উইথ দ্য টপিক IS 38। আমরা একটু দ্রুতই শেষ করতে চাই, কেননা দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একদিনে একটু টাফ হয়ে যায় সামটাইমস, বাট স্টিল ইটস পসিবল, এবং আপনাদের কোঅপারেশন হইলে এটা খুব ইজিলি পসিবল। And so let's start with the definition of intangible asset. আমি জাস্ট আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা একটু আমাকে হেল্প করেন। হোয়াট ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলতে আপনারা কি বুঝেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কি? স্যার, যে অ্যাসেটের কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নাই। আহ, যে অ্যাসেটটার কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নাই। পারফেক্ট। এরপর আর কিছু? আর বাকিটা হচ্ছে নরমাল অ্যাসেটের ডেফিনিশন যেটা, সেটাই আমার ফিউচার ইকোনমিক বেনিফিট ফ্লো ইনফ্লো হবে। ওকে, মানে যেটা আমার অ্যাসেটের ডেফিনেশন সেটাই আপনি বলছেন, বাট আপনি যেটা বলছেন আমি যদি ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল সাবস্টেন্স নাই। ওকে, সো জাস্ট মেইন ডিফারেন্স হচ্ছে, যেমন আমি যদি বলি IS 16 এর হচ্ছে ফিজিক্যাল সাবস্টেন্স থাকে, রাইট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে ইট ডাজ নট হ্যাভ এনি ফিজিক্যাল সাবস্টেন্স।
or existence যেটাই বলেন আপনি। আর কোনো কিছু অ্যাড করতে চান এনিওয়ান? আর বাকিটা তো আপনি বললেন যে ডেফিনেশনটা না, ওইটা হচ্ছে রেকগনিশন ক্রাইটেরিয়া, দ্যাট এক্স্যাক্টলি রাইট। বাকি অ্যাসেটের যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা যে রেকগনিশন ক্রাইটেরিয়া দেখেছি, ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে আমরা একই রেকগনিশন ক্রাইটেরিয়া দেখেছি। আর একটা হইতে পারে স্যার যে এইটা একুয়ার করে একুয়ারের মাধ্যমে এরাইজ হইতে পারে, অথবা হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে এরাইজ হইতে পারে। এবার একুয়ারের মাধ্যমে গুডউইল, আর কন্ট্রাকচুয়াল যে ইউ আর হিটিং দ্য রাইট পয়েন্ট। ওকে, এটি জানতে চাচ্ছিলাম আমি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো আই থিঙ্ক মানে ডান, মানে আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ডেফিনেশন ওয়াইজ আমাদের আসলে নতুন করে কোনো কিছু এখানে নাই, বাট যদিও স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা আছে যেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, বাট পারফেক্টলি এই জিনিসগুলাই বলা আছে। আপনারা যেটা বলতে চাচ্ছেন হয়তোবা যে যেমন ইন্টারনালি জেনারেটেড গুডউইল অর আদার ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এটাকে আমরা রেকগনাইজ করতে পারি। মানে এই লাইনটা বলার কারণটাই তো এইটা, যে ইন্টারনালি জেনারেটেড গুডউইল অথবা আদার ইনট্যাঞ্জিবল অ্যাসেট শুড নট বি recognized as intangible asset। তো এই কথাটাই আপনারা বলতেছেন, দ্যাটস পারফেক্ট এন্ড ভেরি ওয়েল সেট। এন্ড বিশেষ করে এই লাইনটা, এই পয়েন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা একটু যাই আমাদের ডেফিনেশনে কি বলছে। ঠিক যে কথাটা আপনারা বলছিলেন, খেয়াল করে দেখেন। An intangible asset is an identifiable non-monetary asset without physical substance। তার মানে আপনারা ঠিক যে কথাটা বলছেন, ঠিক এই কথাটারই ডেফিনেশন কিন্তু এখানে বলা আছে, বাট এখানে আপনারা যে কথাটা বললেন এটাকে দুইটা ডিফারেন্ট টার্মিনোলজিতে ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে ইট হ্যাজ টু বি আইডেন্টিফায়াবল। আইডেন্টিফায়াবল হওয়ার জন্যই আপনারা যেটা বলেছেন, এটা কন্ট্রাকচুয়াল রাইট থেকে আসতে হবে, অথবা এটা আমাকে সেপারেট করতে পারতে হবে, ইট অ্যারাইজেস ফ্রম পারচেজ অর আদার সোর্স থেকে আসতে হবে। ওকে, সেটা হচ্ছে একটা টার্ম, আমরা যাব ওই জায়গাটাতে। আর আরেকটা টার্ম হচ্ছে নন মনিটারি অ্যাসেট। তার মানে আপনি যখনই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ডেফিনেশনটা লিখবেন, তখন আপনাকে এই দুইটা টার্ম উইদাউট ফিজিক্যাল সাবস্টেন্সের সাথে লিখতে হবে। আপনারা সবসময় ফিজিক্যাল সাবস্টেন্স ছাড়াই ইনট্যাঞ্জিবল অ্যাসেট হয় এটি লেখেন, এটি বলার চেষ্টা করেন, বাট এই দুইটা পয়েন্টও আপনারা কাইন্ডলি ইনক্লুড করবেন যখন আপনি ডেফিনেশনটা লিখবেন ইনট্যাঞ্জিবল অ্যাসেট কি। এখন নেক্সট স্টেপে যখন আপনি আইডেন্টিফায়াবল, এটা বলতে কি বুঝার, অথবা আইডেন্টিফায়াবল বলতে আপনি কি বুঝছেন, সেটা যখন আপনি ডিফাইন করবেন, সেটা যখন আপনি এক্সপ্লেন করবেন। আইডেন্টিফায়াবল বলতে আপনাকে এখানে দুইটা পয়েন্ট দেখতে হবে। একটা হচ্ছে সেপারেবল, যেটা আপনি আলাদা করে সেপারেট করতে পারবেন, সেপারেটলি সেল করতে পারবেন। আরেকটা হচ্ছে অ্যারাইজেস ফ্রম কন্ট্রাকচুয়াল অর আদার লিগ্যাল রাইটস। দুইটা। তাহলে এক কথায় আপনি আপনার ইনটেনজিবল অ্যাসেট তখনই রেকগনাইজ করতে পারবেন, অথবা আপনি আপনার ইনটেনজিবল অ্যাসেটকে তখনই ইনটেনজিবল অ্যাসেট বলতে পারবেন যখন এটা আইডেন্টিফায়াবল হবে। এন্ড এটা তখনই আইডেন্টিফায়াবল হবে যখন এটা সেপারেবল ফ্রম ইউর বিজনেস, মানে ইউ ক্যান সেপারেট ফ্রম ইউর বিজনেস অ্যাক্টিভিটিস, এবং এটা সেপারেটলি আপনি সেল করতে পারবেন, এটা সেপারেটলি আপনি রেকগনাইজ করতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন, এটার কস্টটা আলাদা করে আপনি ক্যালকুলেট করতে পারবেন। দ্যাট ইজ ওয়ান। আর নাম্বার টু ইজ, এটা আমরা বলতেছি আইডেন্টিফায়াবল এর ডেফিনেশন, যেটা অ্যারাইজ করবে কন্ট্রাকচুয়াল রাইটস এর মাধ্যমে, যেটা আপনারা একটু আগে বলেন পারচেজ বা কন্ট্রাকচুয়াল রাইটস এর মাধ্যমে। দোজ আর কল্ড আইডেন্টিফায়াবল। খেয়াল করে দেখেন, আইডেন্টিফায়াবল মিনস ইট ইজ সেপারেবল in example is capable of being separated or divided from the entity and sold, transferred, licensed, rented, or exchanged, either individually or together with a related contract identifiable asset or liability, regardless of when or the entity intends to do so. So whether the entity, sorry, not the when, whether the entity intends to do so. So that is called separable. And
contractual rights that will arise from through purchase or acquisition or legal rights, regardless whether those rights are transferable or separable from the entity or from other rights or obligations. So that is a core definition of intangible asset. যদি আপনি আইডেন্টিফাইবলটা ডিফাইন করতে পারেন, then you will go for the next definition is নন মনিটারি অ্যাসেট। মানে নেক্সট টার্মটা কি ডেফিনেশনের নন মনিটারি অ্যাসেট। এখানে আমরা আমাদের এই কথাটা আরেকটু ভালো করে মানে মনে রাখার জন্য দুইটাকে আমরা আলাদা করে একটু মানে মার্ক করে রাখি, সো দ্যাট পরবর্তীতে আমাদের ডেফিনেশনের ক্ষেত্রে এই দুইটা জিনিস মনে থাকবে। ওকে, ফার্স্ট অফ অল এটা আমরা আইডেন্টিফায়াবল বলবো, এবং আইডেন্টিফায়াবল যখন বলবো অবশ্যই অবশ্যই এটার আইডেন্টিফায়াবলের ডেফিনেশনটা আমাকে বলতে হবে। সো আইডেন্টিফায়াবল হতে হলে দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে সেপারেবল আর একটা হচ্ছে অ্যারাইজেস ফ্রম কন্ট্রাকচুয়াল অর লিগ্যাল রাইটস। এই দুইটা হচ্ছে আমার আইডেন্টিফায়াবলের ডেফিনেশন। এখন আসি নন মনিটারি। নন মনিটারি বলতে আমরা কি বুঝি সেটা আমাকে বুঝতে হইলে আমার নর্মাল ডেফিনেশনে চলে যেতে হবে অথবা নর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ চলে যেতে হবে। এখন আপনাদের কাছ থেকে একটু আমি শুনতে চাই যে আমরা অ্যাসেটকে, আমি একটু আপনাদেরকে এখানে অ্যাড করে দিই, অ্যাসেট ক্যান বি টু টাইপ। One is monetary asset and another is non-monetary asset. এখন আপনারা আমাকে বলেন যে এই যে আমরা দুইটা টাইপ লিখলাম, অ্যাসেটের অনেকগুলো ক্লাসিফিকেশন কিন্তু আমরা জানি, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট। হ্যাঁ, এটার পরেও আমরা অ্যাসেট গুলোকে আবার এইরকম দুইটা ক্যাটাগরিতে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে মনিটারি অ্যাসেট আর একটা হচ্ছে নন মনিটারি অ্যাসেট। আপনারা আমাকে একটু বলেন যে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট মনিটারি অ্যাসেট অ্যান্ড নন মনিটারি অ্যাসেট, প্লিজ। না হলেও প্রবলেম নাই, আপনি এক্সাম্পল বলতে পারেন আমাকে যে ভাই আমার কাছে এটা মনে হচ্ছে মনিটারি অ্যাসেট, এটা মনে হচ্ছে নন মনিটারি অ্যাসেট। এটাও ইউ ক্যান টেল প্রবলেম। স্যার মনিটারি নন মনিটারি হবে আর কি, যেটাকে হয়তো আমরা খুব রিলায়েবল ওয়েতে ক্যাশে কনভার্ট করতে পারবো না। রিলায়েবল ওয়েতে, ওকে, রিলায়েবল না বলে ডেফিনিট অ্যামাউন্ট হ্যাঁ, ডেফিনিট মানে, ওকে, রিলায়েবল একটু ডিফারেন্ট হবে। ও রকি, রকি জয়েন করছে। এই রকি, আপনার সোশ্যাল কমিটমেন্টের কি হইলো? আর স্যার যাবো, একটু লেট করে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্যাট ব্রাদার, কারণ আমার আবার বিকেলে ওই ক্লাসটা থাকে, তো ক্লাস শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, মানে সন্ধ্যার দিকেই থাকে। সো ডেফিনিট ওয়ার্ডটা বললে এখানে আমার মনে হয় আরেকটু স্পেসিফিক হয়। মানে আমরা যদি ডেফিনিটের কথাটা বলি সেটা হচ্ছে আমরা স্পেসিফিক কত টাকা পাবো, ডেফিনিট অ্যামাউন্ট অফ মানি অর বেনিফিট মানে ক্যান বি ডিটারমাইন্ড। ওকে, এটাকে আমরা বলতে পারি নন মনিটারি অ্যাসেট, যে আমি আমার এই অ্যাসেটটা ইউজ করে, ক্যান বি না, ক্যান নট বি হবে, সরি, আমি আমার এই অ্যাসেটটা ইউজ করে এক্স্যাক্টলি কতটুকু বেনিফিট পাবো অথবা কতটুকু ক্যাশ আমি রিসিভ করব, দ্যাট আই ক্যান নট টেল ক্লিয়ারলি। হ্যাঁ, দ্যাট আই ক্যান নট সে ক্লিয়ারলি যে হাউ মাচ মানি আই উইল রিসিভ from using property, plant and equipment. I cannot say clearly how much benefit I will generate from investment property. I cannot clearly say that. Specifically, I cannot say that. Okay, those are called non-monetary asset. যেমন intangible asset.
I cannot say definitely, I cannot say clearly, specifically, like I will get benefit over the time এত। But what I can do, I can estimate, I can anticipate that amount of money I will get from the as using the asset. That is called non-monetary. Try to understand. So non-monetary কিন্তু it's not like যে এখান থেকে আপনি কত টাকা বেনিফিট পাবেন, that you can say specifically particularly. এখন আসেন তাহলে হোয়াট ইজ মনিটারি। মনিটারি হচ্ছে যেটা আপনি ডেফিনেটলি বলতে পারবেন যে আপনি কত টাকা বেনিফিট পাবেন, কত টাকা রিসিভ করবেন, কতটুকু বেনিফিট আপনি পাবেন সেইটা। এখন আমরা এখানে যে এক্সাম্পল গুলা বললাম এতক্ষণ ধরে, ইন এক্সাম্পল, পিপিই, ইনভেস্টমেন্ট প্রপার্টি, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এগুলা সবই কিন্তু নন মনিটারি অ্যাসেটের এক্সাম্পল, রাইট? এখন আমি যদি বলি মনিটারি অ্যাসেটের এক্সাম্পল, এটা কি হবে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যেখান থেকে আমি কত টাকা রিটার্ন পাবো অথবা ইন্টারেস্ট পাবো সেইটা, মানে এটা আসলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টই চলে যায়। হ্যাঁ, এখন অনেকেই আমরা মনে করে থাকি, একটু আপনাদের একটু কনসেন্ট্রেশনটা এখানে দেখতে চাই, যে অনেকে আমরা মনে করে থাকি যে অল টাইপ অফ কারেন্ট অ্যাসেটই হচ্ছে মনিটারি অ্যাসেট, অল টাইপ অফ নন কারেন্ট অ্যাসেটই হচ্ছে আমার নন মনিটারি অ্যাসেট। এটা কি সত্য কথা? ট্রু? না স্যার, এখন যেমন ইনভেন্টরি। ইয়াস, ভেরি গুড, এই জন্য আমি এই জায়গাটা ফাঁকা রাখছি। ইনভেন্টরি কিন্তু আমার মনিটারি অ্যাসেট না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ক্লোজিং ইনভেন্টরি, হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার এত টাকায় আপনি এটা সেল করতে চান, বাট ক্যান ইউ রিমেম্বার যে আমরা যখন এনআরভি ক্যালকুলেট করি, এনআরভি, আমরা এনআরভি মানে কি, আমরা এক্সাক্ট সেলিং প্রাইস ধরি না এস্টিমেটেড সেলিং প্রাইস নেই? কোনটা নেই? হুইচ সেলিং প্রাইস উই কনসিডার? we consider estimated selling price. So that is the reason যে closing inventory always আমি আমার যত প্রাইসে আমি এস্টিমেট করছি সেই প্রাইসে সেল করতে পারবো, I cannot tell definitely. So that is the definition of non-monetary asset and example of non-monetary asset. So আমরা অনেক ডিটেইলস এ কথা বললাম, but still that will help you যে what is the difference between monetary item and non-monetary item. এটা আপনারা যখন IAS 21 এ আমরা যাব, ওইখানেও আপনি দেখবেন যে ফরেন এক্সচেঞ্জ গেইন ও লসের ক্ষেত্রেও এই ক্লাসিফিকেশনটা আপনাকে ডিস্টিংগুইশ করতে হবে, যে মনিটারি আইটেমস এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনি একভাবে দিবেন, নন মনিটারি আইটেমস এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো আপনারা একভাবে দিবেন। সো এখানে আমরা যদি বলি মনিটারি অ্যাসেট, মনিটারি নন মনিটারি অ্যাসেট, আমি যদি আবার মনিটারি আইটেম বলি, আইটেম বলতে কিন্তু আবার ঠিক এই কথাটা চলে আসে, যেমন রিসিভেবল, পেয়েবল, এই কথাগুলো কিন্তু আমার চলে আসে যে আসলে কোন অ্যামাউন্ট গুলো আমার মনিটারি, কোন অ্যামাউন্ট গুলো আমার নন মনিটারি। হ্যাঁ, রিসিভেবলও কিন্তু আমার মনিটারি অ্যাসেটের এক্সাম্পল, যে আমি জানি আমার কাস্টমারের কাছ থেকে আমি কত টাকা পাবো। এখন এখানে আপনি বলতেই পারেন যে অনেক সময় তো আমার রাইট অফ করতে হয়, দ্যাটস আ প্রভিশন থিং। যখন ওই কাস্টমার কোনো কারণে চলে যায় অথবা টাকাটা না দেয়, সো দ্যাটস আ লাইক খুব অ্যাডহক টাইপ অফ জিনিস, যেটা আসলে প্রত্যেকটা কাস্টমারের জন্য না, বাট ইউ নো হাউ মাচ মানি ইউ আর গোনা গেট ফ্রম ইউর কাস্টমার, কারণ আপনি জানেন এত টাকা আপনি সেল করছেন কাস্টমারের কাছে, ইউ হ্যাভ দ্য অ্যামাউন্ট। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন মনিটারি অ্যান্ড নন মনিটারি। এখন আমরা চলে যাই যে এই ডেফিনেশনটা যখন আমার ক্লিয়ার হয়ে যাবে, এখন আমরা কি এটার কিছু এক্সাম্পল বলতে পারি কিনা, মানে আমার এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের কিছু এক্সাম্পল কি আমাকে একটু বলতে পারেন কিনা আপনারা? এক্সাম্পল অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এনিওয়ান? খুব সিম্পল, মানে আমরা জানি যে কি কি ইনট্যাঞ্জিবল অ্যাসেটের পার্ট আসে। ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ লাইক প্যাটেন্টস, তারপর এই যে এগুলা, হ্যাঁ, প্যাটেন্টস, ট্রেডমার্ক, কপিরাইট, রাইট, লাইসেন্স, তারপর হচ্ছে আপনার আহ, যদি কোনো মোশন ফিল্মের, আপনি যেমন আপনি কোনো ফিল্মের আইপি, অথবা আপনার কোনো কম্পিউটার সফটওয়্যার,
রাইট? অথবা কাস্টমার অর সাপ্লায়ারের যে রিলেশনশিপ, যে লিস্ট আমরা বলি, অথবা মার্কেটিং রাইটস, কোনো যদি রাইটস আপনার থাকে, হ্যাঁ, কোনো ট্রেডমার্ক করা যদি থাকে, সো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি কনসিডার করি আমাদের ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে। খেয়াল করে দেখেন এখানে খুব সুন্দর করে ইনট্যানজিবল অ্যাসেটের ডেফিনেশন গুলো বলা আছে এবং আমাদের এক্সাম্পল গুলোও বলা আছে। ওকে, সো নাও আপনি এই এক্সাম্পল গুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন। ফার্স্টে যে এক্সাম্পলটা দেওয়া আছে, দ্যাট ইজ গুডউইল অ্যাকোয়ার্ড ইন বিজনেস কম্বিনেশন। তাহলে এখানে আমরা যে কথাটা বলতেছি যে গুডউইল যদি ইন্টারনালি হয়, সেটাকে আমি রেকগনাইজ করতে পারবো? ইন্টারনাল জেনারেটেড গুডউইল, প্লিজ, ইন্টারনাল জেনারেটেড ব্র্যান্ডকে আমরা রেকগনাইজ করতে পারি? না স্যার, পারি না। কেন পারি না? বলেন তো স্যার কেন? কস্ট রিলেটেড মেজার কেন? ওকে, ফার্স্ট অফ অল আপনার ইন্টারনালি জেনারেটেড গুডউইলের অ্যামাউন্ট, সেপারেবল হ্যাঁ বলেন, এটা কি সেপারেট? ইয়াস, সেপারেবল আর হচ্ছে কস্ট ভ্যালু মেজার করা যায়। ইয়াস, সো দ্যাট মিন্স এটাকে আমরা সেপারেট করতে পারি না, রাইট? এটা হচ্ছে ফার্স্ট কথা। সো যেহেতু আমি সেপারেট করতে পারি না, তাহলে আমরা আলটিমেটলি এটাকে কখনোই আমাদের ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে দেখাতে পারবো না। ক্লিয়ার? সো দ্যাটস দ্য পয়েন্ট। সো আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে আমরা ইনট্যানজিবল অ্যাসেটকে তখনই রেকগনাইজ করতে পারবো যখন এটা বেসিক্যালি সেপারেবল হবে এবং আইডেন্টিফাইয়েবল হবে। ওকে, এখন আপনারা এই প্রত্যেকটা এক্সাম্পল দেখে একটু আমাকে বলেন যে কোনটার ক্ষেত্রে আমরা আমাদের ইনট্যানজিবল, যেমন আমি যদি সফটওয়্যারের কথা বলি, সফটওয়্যার আমরা কি রেকগনাইজ করতে পারবো এবং কেন পারবো? মানে কোন ক্যাটাগরির কারণে আমরা পারবো? প্লিজ। মানে ক্যাটাগরি বলতে আমি আসলে সরি, মানে ওয়ার্ডটা হয়তো ভুল বলছি, মানে ডেফিনেশনের মানে কোন পার্টটার জন্য, মানে দুইটা ডেফিনেশনই কভার করে কিনা। আপনি যদি একটু দেখেন দেখবেন যে সবগুলো পার্টি আমার ডেফিনেশন কভার করে। যেমন আপনি যদি কম্পিউটার সফটওয়্যার বলেন, কম্পিউটার সফটওয়্যারকে আপনি কেন এটা করতে পারবেন? বিকজ এটাকে আপনি সেপারেট করতে পারেন। মানে সফটওয়্যার বলতে আপনি বোঝাচ্ছেন যে কোনো কিছু আপনি যদি ডেভেলপ করেন ইন্টারনালি, সেটা আলটিমেটলি যদি আপনার ফিউচার ইকোনমিক বেনিফিট দেয় এবং সেটাকে যদি আপনি সেপারেট করতে পারেন, অফকোর্স ইউ ক্যান রেকগনাইজ অ্যাজ ইনট্যানজিবল অ্যাসেট। প্যাটেন্ট ইউ ক্যান ডু, কেননা এটা আপনি আপনার একটা লিগেল রাইটস চলে আসে এটার উপর। এবং এখানে যদিও এটা আপনি সেপারেটলি সেল করতে পারবেন না, বাট এটা আলটিমেটলি 5 বছর অথবা 10 বছর পর্যন্ত প্যাটেন্ট করা থাকলে এটা আপনার উপর, মানে আপনার জন্য। কপিরাইট সেম, মোশন পিকচার ফিল্মস সেম, মানে রয়্যালটি টাইপের যে জিনিস। কাস্টমার লিস্ট এটাও আমরা বলি, বাট এখানে মেন ব্যাপার হচ্ছে এটা যদি সেপারেটলি আইডেন্টিফাই করা যায় এবং এটার যদি আমার অ্যামাউন্টটা আমি রিলায়েবলি মেজার করতে পারি। মর্টগেজ সার্ভিসিং ইউনিটস মানে হচ্ছে এখানেও সেম, যদি আপনার ওই সরি ইউনিট বলতেছি ওই রাইটস যদি আপনার থাকে এবং এই কস্টটা যদি সেপারেটলি মেজার করা যায়। লাইসেন্সিং এটা এমনি আমরা পারবো। ইম্পোর্ট কোটা যদি থাকে আপনার, দ্যাট ইউ ক্যান ডু। ফ্র্যাঞ্চাইজি, যেমন আপনি কেএফসি এর ফ্র্যাঞ্চাইজি নিলেন, সেটাকে আপনি সেপারেটলি ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারবেন। সো এই জিনিসগুলোকে আমরা যদি এখন আলটিমেটলি ডিফাইন করলাম এবং এই জিনিসগুলো যদি এখন রেকগনিশন ক্রাইটেরিয়া নিয়ে আমরা কথা বলি, যে আমরা আমাদের ইনট্যানজিবল অ্যাসেটের রেকগনিশন এবং মেজারমেন্টের ক্রাইটেরিয়াটাকে, সো রেকগনিশন ক্রাইটেরিয়াটা অলরেডি আপনারা বলে ফেলছেন, যেটা আসলে আর নতুন করে বলার কিছু নাই, কেননা এইটা আপনার ঠিক আদার যে নন কারেন্ট অ্যাসেট আছে সেটার মতোই রেকগনাইজ হবে। যেমন আপনি খেয়াল করে দেখবেন একটা পয়েন্টও ডিফারেন্ট হবে না। IS 38 intangible asset is to be recognized if and only the following criteria are met. It is probable that the future economic benefits from the asset will flow to the entity. The cost of asset can be reliably measured. তাহলে রেকগনিশন ক্রাইটেরিয়া আসলে সেম জিনিস। নাম্বার 1 probable economic benefit, আর নাম্বার 2 হচ্ছে এস্টিমেটেড কস্ট,
ক্যান বি মেজার্ড রিলায়েবলি, সিম্পল কথা। ওকে, এখন যখনই এই দুইটা ক্রাইটেরিয়া মিট করবে, তখন আপনার ডাবল এন্ট্রি কি হয়ে যাবে? তখন আপনার অ্যাকাউন্টিং এন্ট্রি আপনি দিবেন হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ডেবিট ব্যাংক অর পেয়েবল অর লিজ লায়াবিলিটি, যেভাবেই আপনি অ্যাসেটটা অ্যাকোয়ার করেন না কেন, এটা ক্রেডিট। বাট নেক্সট পার্ট ইজ আমার অ্যামাউন্টটা কত হবে, ঠিক না? দ্যাট ইজ কল মেজারমেন্ট। এখন এই মেজারমেন্টটা আমরা এর আগেও যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো দেখছি, IAS 16 অ্যান্ড IAS 40, সেখানেও আমরা একই জিনিস দেখছি যে এখানে একটা ইনিশিয়াল মেজারমেন্ট থাকে অ্যান্ড একটা সাবসিকুয়েন্ট মেজারমেন্টের কথা থাকে। বিকজ ইনিশিয়াল মেজারমেন্ট মানে হচ্ছে আমি যখন অ্যাসেটটা অ্যাকোয়ার করলাম তখন, আর সাবসিকুয়েন্ট মেজারমেন্টটা হচ্ছে আমি ওই অ্যাসেটটা অ্যাকোয়ার করার পর তারপরে আমার পরবর্তী বছরগুলোর আমার অ্যাকাউন্টিং মেজারমেন্টটা কি হবে। তাহলে আমরা একটু রিকল করার চেষ্টা করি যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি আমরা কোন মডেলে মেজার করতাম? কস্ট মডেলে। এখানেও সেম, আমরা ইনিশিয়ালি মেজার করব কস্ট মডেলে, এইটা নিয়ে কোনো ডাউট নাই। সো এটা এক্স্যাক্টলি দ্য সেম থিং। এখন কস্ট মডেলে যখন আমরা করব, তাহলে আমরা ইনিশিয়ালি এটা আইডেন্টিফাই করব কস্ট, রাইট? এন্ড কস্ট থেকে আমরা বাদ দিব কি? যদি ক্যারিং ভ্যালু বের করতে হয়, কস্ট লেস অ্যাকুমুলেটেড। এখন আসি, এখানে একটা ডিফারেন্স আছে, ছোট্ট একটা ডিফারেন্স আছে। আমরা ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে এটাকে যেমন ডেপ্রিসিয়েশন বলতাম, ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে কি এটা আমরা ডেপ্রিসিয়েশন বলবো? প্লিজ। ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে এটাকে আমরা বলি অ্যামোর্টাইজেশন। হ্যাঁ, আমি আবারও বলছি, একই কথা, একই জিনিস, একই কনসেপ্ট। আপনি যদি ডেপ্রিসিয়েশনের ডাবল এন্ট্রি আমাকে জিজ্ঞাসা করতেন, আমি যেটা বলতাম ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানেও আমি একই কথা বলবো, অ্যামোর্টাইজেশন একই জিনিস, বাট এটা আমরা ইউজ করি ফর ইনট্যাঞ্জিবল অ্যাসেট। কেননা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের আমার ওয়ার অ্যান্ড টিয়ার হয় না, এটার জন্য আমরা ইকোনমিক ভ্যালু কমার যে কনসেপ্টটা সেটা আমরা অ্যামোর্টাইজেশনের থ্রুতে করি। সো এটারও ডাবল এন্ট্রি একই, অ্যামোর্টাইজেশন ডেবিট, অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন ক্রেডিট। এন্ড এখান থেকে যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে, লেস অ্যানি ইম্পেয়ারমেন্ট লস, যেটা আমরা আমাদের IAS 36 এ গিয়ে শিখবো, সেটা আমরা এখনো পর্যন্ত কভার করি নাই। সো দ্যাট ইজ পার্ট অফ আওয়ার ওয়ান মেজারমেন্ট থিং, যেটা আমরা আমাদের IAS 16 এও পড়ে আসছি, যেটা আমরা IAS 40 তেও পড়ে আসছি। বাট এইখানে এইখানে একটা ছোট জিনিস আপনাকে মাথায় রাখতে হবে IAS 38 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা এই যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট মেজার করতেছি, রেকগনাইজ করতেছি, এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা দুই রকমের রেকগনিশন এবং মেজারমেন্ট আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে। যদিও একই কনসেপ্ট, বাট দুই রকম বলতেছি এই কারণে, একটা হচ্ছে যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলো আপনি পারচেস করেন সেইটার মেজারমেন্টটা আমরা ঠিক যেভাবে কথাটা বললাম ঠিক এইভাবেই হবে, নাথিং চেঞ্জেস। বাট যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের কনসেপ্টটা আমার ইন্টারনালি জেনারেটেড, যেটাকে আমরা একটা নতুন ডিপার্টমেন্ট, মানে নট রিসেন্টলি, খুব অনেক আগেই এটা আমরা জানি যে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো আপনার ইন্টারনালি জেনারেটেড যদি কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, সেইটার ক্যাপিটালাইজেশন, মানে সেইটার ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেটটাকে রেকগনাইজ করবেন, কিভাবে আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেটটাকে মেজার করবেন, সেই পার্টটা একটু আলাদা করে আপনাকে পড়তে হবে। এখানে জাস্ট এই পার্টটা আপনাকে সেপারেটলি গো থ্রু করতে হবে। এছাড়া আমরা আমাদের এইটুকু বাদে, আমি এই পার্টটা একটু আলাদা করে এখানে একটু ক্যাটাগরি করে রাখি, এইটুকু বাদে বাকি যেই পার্টটুকু আছে মেজারমেন্টের, এই পুরো পার্টটাই বেসিক্যালি অলরেডি উই হ্যাভ কাভার্ড, মানে উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন IAS 16। মানে হচ্ছে আমরা IAS 16 এ ঠিক যেভাবে এটাকে রেকগনাইজ করছি, যেভাবে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে মেজার করতাম ইনিশিয়াল এবং সাবসিকুয়েন্টলি, এখানেও আমরা ঠিক একই রকম ভাবে রেকগনাইজ করব এবং মেজার করব। যেমন IAS 16 এ আমরা যেভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতাম,
এখানেও আমরা একই মেথডে অ্যামortization করব। এখানেও আমার অ্যামortizationের মেথড দুইটা। সো অ্যামortization can be calculated in two methods. ওকে, আমরা দুইটা মেথডে ক্যালকুলেট করি। এটা আমরা আমাদের ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রেও দেখছি, এখানেও আমরা একই মেথডটা দেখব, বাট একটু স্লাইট ডিফারেন্স। সো কোথায় ডিফারেন্সটা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিব। যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা কোন অ্যাসেট গুলোর ডেপ্রিসিয়েশন করতে পারছি, যেটা আমরা ইউজফুল লাইফ ডিটারমাইন করতে পারছি। যে অ্যাসেটের কোনো ইউজফুল লাইফ ছিল না, যেমন ল্যান্ডের কোনো কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন করতাম না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু রিমেম্বার। এখানেও ঠিক একই কনসেপ্ট, আমি ওই ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলোরই অ্যামortization করব যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলোর ইউজফুল লাইফ আমি ডিটারমাইন করতে পারি। যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের আমার সার্টেন ইউজফুল লাইফ থাকবে সেগুলাকেই আমরা ডিফাইন করতে পারবো এবং অ্যামortization করতে পারবো। তাহলে যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের কোনো সার্টেন ইউজফুল লাইফ নাই, এগুলাকে আমরা অ্যামortization করতে পারবো না, লাইক অ্যাজ ল্যান্ড। আমরা ডেপ্রিসিয়েশনের কথাটা যেভাবে বলতাম। তো এখানে আসি যে আমার অ্যামortizationের মেথড যে দুইটা আমরা বললাম, তাহলে এই দুইটা মেথড কি কি মেথড, আমরা কোন কোন মেথডে অ্যামortization করব। যে কথাটা আমরা একটু আগে বলছিলাম যে অ্যামortization যেটা আমার অ্যাসেটের ইকোনমিক ভ্যালু ওভার দ্য ইউজফুল লাইফ অফ অ্যাসেট আমরা অ্যালোকেট করি। অ্যামortizationের ডাবল এন্ট্রি কি, অ্যামortization এক্সপেন্স ডেবিট, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে, এন্ড অ্যাকুমুলেটেড অ্যামortization ক্রেডিট। ঠিক আমরা অ্যামortization কবে থেকে স্টার্ট করব চার্জ করা, যেদিন থেকে আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা অ্যাভেলেবল ফর প্রোভাইডিং ইকোনমিক বেনিফিট, মানে আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেদিন থেকে আমার আলটিমেটলি এলিজিবল টু প্রোভাইড ইকোনমিক বেনিফিট। সেম অ্যাজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এবং আমি আমার অ্যামortization তখনই করব যখন এইটার ফিনিট ইউজফুল লাইফ থাকবে। খেয়াল করে দেখেন, যেই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ফিনিট ইউজফুল লাইফ থাকবে সেটাকে আমার ওই ইউজফুল লাইফ অনুযায়ী ওভার দ্য টাইম এটাকে অ্যামortize করতে হবে। তাহলে এখন কোশ্চেন আসে, যেই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ফিনিট ইউজফুল লাইফ থাকবে না সেটার তো আমরা অ্যামortization করব না, বাট সেটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই পয়েন্টটা একটু আপনারা মনে রাখবেন। এটা আমরা IAS 36 এও আলটিমেটলি আপনাদেরকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যেই ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলোর কোনো ফিনিট ইউজফুল লাইফ থাকবে না সেগুলার আমরা কোনো অ্যামortization করব না বটে, কোনো অ্যামortization আমরা চার্জ করব না, বাট এটাকে আমার প্রতি বছর ইম্পেয়ারমেন্ট রিভিউ করতেই হবে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 36। তার মানে যেই ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলোর ইনফিনিট ইউজফুল লাইফ থাকবে সেটার অ্যামortization হবে না, বাট সেটা আমাকে প্রতি বছর ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে যে এখানে কোনো ইম্পেয়ারমেন্ট লস হইলো কি হইলো না। তার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে গুডউইল। গুডউইলের কোনো সার্টেন ইউজফুল লাইফ থাকে না, বাট গুডউইল আমাকে প্রতি বছর রিভিউ করতে হয়। এই গুডউইলের ইম্পেয়ারমেন্ট রিভিউ করতে হয়, এখানে ইম্পেয়ারমেন্ট লস হয়েছে কি হয় নাই, দ্যাট ইজ দ্য থিং। সো এটা আপনাকে অবশ্যই রিভিউ করতে হবে এভরি ইয়ার। এখন আসেন, যে অ্যাসেট গুলোর ফাইনাইট ইউজফুল লাইফ আছে, মানে যেগুলোর ইউজফুল লাইফ আপনি ডিফাইন করতে পারেন, ক্যালকুলেট করতে পারেন, এইগুলার ক্ষেত্রে আপনি অ্যামortization করবেন কিভাবে। এগুলার ক্ষেত্রে আপনার অ্যামortizationের জন্য দুইটা মেথড আছে, একদম সেম অ্যাজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ঠিক যেরকম দুইটা মেথড ছিল, বাট এখানে একটা ডিফারেন্স আছে। আমরা আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমাদের যে মেথড গুলোতে করতাম, স্ট্রেট লাইন মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, এখানেও সেম। এখানে স্ট্রেট লাইন মেথড রিমেইন স্ট্রেট লাইন মেথড, এখানে স্ট্রেট লাইন মেথডের কোনো কিছু চেঞ্জ নাই। স্ট্রেট লাইন মেথডে আমরা কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতাম, স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতাম যেই অ্যাসেটের কোনো রিসাইডুয়াল ভ্যালু থাকতো কস্ট থেকে, সেই রিসাইডুয়াল ভ্যালুটা আমরা বাদ দিয়ে পেতাম ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, এবং ওইটাকে আমরা ডিভাইড করতাম ওভার দ্য ইউজফুল লাইফ। আমরা যতটুকু ইউজফুল লাইফ এস্টিমেট করতে পারতাম সেটাকে আমরা আমাদের ডিভাইড করতাম, অথবা যদি পার্সেন্টেজ বলতো আমরা পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ অ্যাপ্লাই করতাম। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর অফ স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন। এখানেও সেম, স্ট্রেট লাইন মেথডে আপনি যখন অ্যামortization করবেন আপনাকে রিসাইডুয়াল যদি কোনো ভ্যালু থাকে সেই রিসাইডুয়াল ভ্যালুটা আপনাকে বাদ দিতে হবে। সো রিসাইডুয়াল ভ্যালুটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে সেটাই বেসিক্যালি হচ্ছে আপনার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্টটাই আপনি আপনার অ্যালোকেশন করবেন, এই অ্যামাউন্টটাই আপনি আলটিমেটলি
অ্যামortize করবেন ওভার দ্য ইউজফুল লাইফ। এখন আসেন এই জায়গাটাতে রিসাইডুয়াল ভ্যালু থাকাটা ইজ ভেরি ভেরি ট্রিকি পার্ট, কেননা ইনটেনজিবল অ্যাসেটের রিসাইডুয়াল ভ্যালু তখনই থাকবে যখন এটার একটা অ্যাক্টিভ মার্কেট, মানে আপনি আপনার ওই পার্টিকুলার ইনটেনজিবল অ্যাসেটটা সেল করতে পারবেন এবং একই টাইপের জিনিস যেখানে ট্রেড হয় রেগুলারলি, অথবা আপনার কোনো বায়ার যারা বেসিক্যালি 5 বছর পর অথবা 10 বছর পর এটা আপনার থেকে বাই করবে এরকম একটা ইন্টেনশন অথবা এরকম একটা কমিটমেন্ট, এরকম একটা এগ্রিমেন্ট আপনার সাথে করা আছে, এবং যেই অ্যামাউন্টটা মানে যে অ্যামাউন্ট অফ প্রাইস মানে যে রিসাইডুয়াল ভ্যালুটা আপনি সেল করে পাবেন সেটা অ্যাভেলেবল টু পাবলিক, মানে সেটা জানে যে কত টাকা দিয়ে এগুলা ট্রেড করা হয়। সো এই ক্ষেত্রেই বেসিক্যালি রিসাইডুয়াল ভ্যালু পাওয়া পসিবল, আদারওয়াইজ মোস্ট অফ দ্য কেসে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের রিসাইডুয়াল ভ্যালু আসলে থাকে না, কেননা ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলো মার্কেটে ভাবে ট্রেডেবল হয় না, সেকেন্ডারি মার্কেট থাকে না, অ্যাক্টিভ মার্কেট গুলো খুব একটা থাকে না। That is one part of amortization. And the other part is যেটা আমরা reducing balance method বলতাম, এইটা বেসিক্যালি আর রিডিউসিং ব্যালেন্স মেথড না। আমরা এটার জন্য দুইটা মেথডের কথা বললাম, স্ট্রেট লাইন মেথড, আরেকটা হচ্ছে বেসড অন দ্য ফিউচার এস্টিমেটেড revenue. Okay, based on the future estimated revenue. So এই যে ফিউচার এস্টিমেটেড যে রেভিনিউ হবে সেইটার অ্যামাউন্টের উপর বেস করে আপনি আপনার অ্যামortizationটা চার্জ করবেন। সে ফর এক্সাম্পল আপনার ইনটেনজিবল অ্যাসেট or development whatever incurred 100,000, ওকে, $1,00,000 হচ্ছে আপনি আলটিমেটলি খরচ করছেন, এইটা 5 বছর ধরে আপনি বেনিফিট পাবেন। তো ইয়ার 1-এ পাবেন কত, ইয়ার 2-তে আপনি পাবেন কত, ইয়ার 3-তে আপনি কত পাবেন, ইয়ার 4-এ আপনি কত পাবেন, ইয়ার 5-এ আপনি কত পাবেন। সো যদি আমরা আমাদের অ্যামortization বেসড অন ফিউচার রেভিনিউ অনুযায়ী করি, তখন যেটা আমি করব, আমার ইয়ার 1-এ আমি ধরলাম হয়তো বা $5,000, ইয়ার 2-তে আমি ধরলাম হয়তো বা $10,000, ইয়ার 3-তে আমি ধরলাম হয়তো বা $15,000, ইয়ার 4-এ আমি হলাম হয়তো বা $30,000, জাস্ট এমনি আমরা ধরতেছি আসলে $25,000। ওকে, তাহলে এখন এটা হচ্ছে সবগুলা এস্টিমেটেড রেভিনিউ, এগুলা কিন্তু একটাও আমার অ্যাকচুয়াল রেভিনিউ না, এগুলা সবই হচ্ছে আমার এস্টিমেটেড রেভিনিউ। সো সেখানে আমি যখন আমার এস্টিমেটেড রেভিনিউ দিয়ে আমার ইনটেনজিবল অ্যাসেটকে অ্যামortize করব, তখন আমার টেকনিকটা কি হবে, তখন আমাকে আগে টোটাল রেভিনিউটা বের করে নিতে হবে, টোটাল রেভিনিউ। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন বেসড অন ইকোনমিক বেনিফিট, তখন আমি যেটা করব, আমার এই যে $100,000 এইটাকে দিয়ে আমি টোটাল রেভিনিউটা ডিভাইড করব, দেন প্রতি বছর, যেমন আমার টোটাল রেভিনিউ কত হয় 25, 30 আর হচ্ছে এখানে 40, 70, 80, 85। সো আমি আমার $1,00,000কে ডিভাইডেড বাই 85,000 ইনটু আমি প্রতি বছরের মানে ইয়ার 1 রেভিনিউ অর ইয়ার 2 রেভিনিউ অর ইয়ার 3 রেভিনিউ, ঠিক এইভাবে আমি আমার অ্যামortizationটা চার্জ করব। সো দ্যাট ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট আওয়ার অ্যামortization, এবং এটা প্রপোর্শনেটলি রেভিনিউ অনুযায়ী হবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ মেথড আন্ডার IAS 38। এইটা একটা ডিফারেন্স, খেয়াল করে দেখেন, এইটা আপনার জন্য একটা নতুন অ্যাডিশনাল থিং, মানে আমি বলতেছি না যে SBR এর জন্য অ্যাডিশনাল, সরি, এটা আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ঠিক যে মেথডে ডেপ্রিসিয়েশন করেছেন, এইখানে ডেপ্রিসিয়েশন মেথডটা ডিফারেন্ট, দ্যাটস ইট। এরপরে আমরা আসি যে আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে সাবসিকুয়েন্টলি আমরা কয়টা মেথড করছি, সাবসিকুয়েন্টলি আমাদের দুইটা মেথড ছিল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে, আমরা আমাদের ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে সাবসিকুয়েন্টলি দুইটা মেথডে রেকগনাইজ করতে পারতাম, একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। এখন কস্ট মডেলে আমরা আমাদের অ্যাসেটটাকে কিভাবে মেজার করতাম, ঠিক যেটা একটু আগে আমরা দেখে আসলাম, কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে আমার আসবে কস্ট লেস অ্যাকুমুলেটেড অ্যামortization লেস অ্যান ইম্পেয়ারমেন্ট লস। নাও কাম টু দা রিভ্যালুয়েশন মডেল, যেটা একটু আগে আমরা বললাম যে আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে আমাদের রিভ্যালুয়েশন মডেল পাওয়াটা একটু ডিফিকাল্ট। কেন, কারণ এইটার ক্ষেত্রে আমার
মানে বেসিক্যালি মার্কেট ভ্যালুটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, হয়তো বা অ্যাক্টিভ মার্কেটটা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে রিভ্যালুয়েশন মডেল পাওয়ার জন্য এই যে আমরা যে কন্ডিশন গুলা বললাম, এই কন্ডিশন গুলা আমার জন্য অ্যাপ্লিকেবল হইতে হবে। ফেয়ার ভ্যালু থাকতে হবে, সেটার অ্যাক্টিভ মার্কেট থাকতে হবে, সেটার প্রাইসটা অ্যাভেলেবেল থাকতে হবে, এবং সেটা আমাকে প্রতি বছর রিভিউ করতে হবে যে প্রাইসটা ঠিক আছে কিনা। তো এখানে যদি আমরা রিভ্যালুয়েশন মডেলে সুইচ করি, আই ক্যান নট ব্যাক টু দা কস্ট মডেল অ্যাগেন। আমাকে তখন থেকে রিভ্যালুয়েশন মডেলই ফলো করতে হবে, এবং রিভ্যালুয়েশন মডেলের বাকি আমার কনসেপ্ট গুলো এখানে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা এর আগেও IAS 16 দেখে আসছি। সেটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা ফার্স্টে একটা মার্কেট ভ্যালু বের করতাম এবং এটা রিভিউ করতাম। এটা আপওয়ার্ড হইলে আমরা এটাকে আনরিয়েলাইজড গেইন হিসেবে দেখাতাম, ডাউনওয়ার্ড হলে আমরা তখন দেখতাম যে এই অ্যাসেটটা কি আমার এর আগে রিভ্যালুয়েশন হয়েছে কিনা। সো ঠিক যেভাবে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের রিভ্যালুয়েশন মডেলটা ফলো করে আসি, হুবহু এক্স্যাক্টলি সেম থিং দ্যাট আই হ্যাভ টু অ্যাপ্লাই ওভার হিয়ার ফর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, কস্ট মডেল ভার্সেস ভ্যালুয়েশন মডেল। সো তার মানে IAS 16 এর সাথে IAS 38 এর একটা দারুণ কানেকশন, ইন্টারডিপেন্ডেন্সি আছে। লাইক অলমোস্ট দ্য সেম টপিক, বাট দ্য কনটেক্সট ইজ ডিফারেন্ট। কেননা IAS 16 ইজ আ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, IAS 38 ইজ আ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। সো এই জায়গাটাতে মেইনলি এই জন্য ফোকাস দেওয়া হয় এই পার্টগুলোর ক্ষেত্রে, এই যে আইডেন্টিফায়াবল কিনা, সেপারেবল কিনা, ডেফিনেশন অনুযায়ী আমরা যে কথাগুলো বলছিলাম একটু আগে, এক্সাম্পল গুলো, সব এক্সাম্পল গুলো কেন ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেটা একটু আগে আমরা বলার ট্রাই করলাম, অথবা আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেটকে কিভাবে মেজার করব সাবসিকুয়েন্টলি। যেমন এই ক্ষেত্রে আমার অ্যামortization-এর ক্ষেত্রে আমার মেথডটা কি হবে, যেগুলো একটু একটু স্লাইটলি ডিফারেন্স, সেটা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এইখানে। বাট স্টিল আমাদের এই IAS এর সব থেকে ইম্পর্টেন্ট আমি যদি পার্ট বলি, দ্যাট ইজ দিস পার্ট, মানে আমাদের কোশ্চেনে আসার মতো, বিকজ এখান থেকে বেসিক্যালি অনেক কমপ্লিকেসি তৈরি করা যায়। এই পার্টটাতে আমরা আসবো ইনশাল্লাহ, বাট বিফোর গোয়িং টু দিয়ার আমরা আমাদের যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করলাম, এইটুকুর কনসেপ্ট অনুযায়ী আমরা একটু একটা দুইটা আন্ডারস্ট্যান্ডিং, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং করার ট্রাই করি ক্যাপলান স্টাডি টেক্সট থেকে। দেখি যে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু ক্লিয়ার আমাদের এই কনসেপ্টটা অ্যাপ্লাই করার জন্য। ওকে, সো টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 5 বেসিক্যালি নন কারেন্ট অ্যাসেট একসাথে কভার করা, এই কারণে এটা আসলে 5 এ চলে আসছে। সো আমরা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 5 ইনোভেট, আমরা রিকোয়ারমেন্টটা আগে পড়ে ফেলি। রিকোয়ারমেন্টটা কি বলছে খেয়াল করে দেখেন। Discuss the accounting treatment of above in the financial statements of Innovate for the year ended 30 September 2023। যে কথাটা আমি আপনাদেরকে আগেও বলছি, যে এখানে আপনাকে ডিসকাশনটাই মেইনলি করতে হবে। আপনার হয়তো বা ক্যালকুলেশনের কথা এখানে খুব একটা বলবে না, বাট বলবে সামটাইমস, বাট দ্যাটস নট দ্য মেজর পার্ট। মানে সিগনিফিকেন্ট আপনাকে ডিসকাশনের উপর দিয়ে আসলে কোয়েশ্চেন গুলো আনসার করতে হবে। সো এখন আপনি দেখেন একটা জিনিস, আপনাকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ডিসকাস করতে বলছে, বাট কোশ্চেনের কোথাও কিন্তু IAS এর রেফারেন্সটা ওরা দেয় নাই, দিবেও না এটা আসলে। মোস্ট অফ দ্য কেসে আপনাকে রেফারেন্সটা নিজেই ডিটারমাইন করতে হবে। এন্ড এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম, যে আপনি যদি আপনার রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আইডেন্টিফাই করতে না পারেন, বাট ওইটার যদি কনসেপ্টটা আপনার মনে থাকে যেটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট থেকে, বাট এটার নাম্বারটা কত সেটা আপনার মনে নাই, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন যে অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তখন IAS 38 না মেনশন করলেও সমস্যা হবে না। বাট যদি এটা আপনি জানেন, তাহলে অবশ্যই ট্রাই করবেন মেনশন করার। বাট এটা কখনো করবেন না, আপনি IAS 38 কে IAS 16 লিখবেন না, অথবা IAS 36 লিখবেন না, অথবা IAS 37 লিখবেন না। কেননা প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আলাদা আলাদা আইডেন্টিফিকেশন আছে, আলাদা আলাদা আইডেন্টিটি আছে। সো আপনি যদি এই ভুলটা করেন, দ্যাটস এ ব্লান্ডার থিং দ্যাট ওন্ট বি রিকভারেবল। সো লেটস সি, এখানে আসলে সিনারিও অনুযায়ী আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমার এইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা আমি কিভাবে ডিসকাস করব। 10 years ago, Innovate developed a video game called Our Sports. খেয়াল করেন, so it's a gaming industry, it's a gaming company, video game company.
Our Sports. This game sold over 10 million copies around the world and was extremely profitable. Due to its popularity, Innovate release a new game in the Our Sports series every year. The game continue to be best seller. এখন এটুকু দেখে আপনার কাছে মনে হচ্ছে দ্যাটস আ ইনট্যাঞ্জিবল অ্যাসেট থিং, লাইক ইনট্যাঞ্জিবল অ্যাসেট আপনি রেকগনাইজ করতে পারবেন, বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, দোজ আর ইন্টারনালি জেনারেটেড, হ্যাঁ, ইন্টারনালি ডেভেলপ, ইন্টারনালি জেনারেটেড একটা ইনট্যাঞ্জিবল। সো এরপরে আপনি দেখেন, the directors have produced cash flow projections for the Our Sports series over next 5 years. Based on the projection, the directors have prudently valued Our Sports brand, তার মানে এটার brand value ও ধরতেছে 20 million, and wish to recognize this in statement of financial position as at 30 September 2023. এখন আপনি ইনট্যাঞ্জিবল অ্যাসেটের এই ক্ষেত্রে কোশ্চেনের আনসার প্যাটার্নটা কি হবে? ইউ উইল স্টার্ট উইথ, যেহেতু আপনি দেখতেছেন যে এখানে একটা সফটওয়্যার নিয়ে কথা বলছে, এখানে একটা ব্র্যান্ড নিয়ে কথা বলছে, সো দ্যাটস দ্য পার্ট অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্টার্ট উইথ দ্য ডেফিনেশন অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। হোয়াট ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেট? যেটা আমরা একটু আগে ডেফিনেশন বললাম যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে আইডেন্টিফায়েবল নন মনিটারি অ্যাসেট যেটার ফিজিক্যাল কোনো সাবস্টেন্স নাই। আইডেন্টিফায়েবল কি? সেপারেবল অ্যান্ড কন্ট্রাকচুয়াল রাইটস। আর নন মনিটারি কি? যেটা থেকে আপনি কতটুকু বেনিফিট পাবেন দ্যাট ইউ ক্যানট ডিটারমাইন সার্টেনলি। এখানে আপনার আইডেন্টিফায়েবল এর কথাটাই কিন্তু শেষ হয়ে গেছে, কেননা এটা আপনার কোনো সেপারেটলি আপনি সেপারেট করতে পারবেন না আপনার বিজনেস থেকে। নাম্বার ওয়ান, এটা কন্ট্রাকচুয়াল রাইটস থেকেও আসে নাই অথবা লিগ্যাল রাইটস থেকেও আসে নাই। যদিও এটা আপনার কাছে আলটিমেটলি একটা প্রুডেন্ট মনে হচ্ছে, আপনি ভ্যালু নিজে করছেন ব্র্যান্ড ভ্যালুটা, বাট এই ব্র্যান্ডটা কিন্তু ইন্টারনালি জেনারেটেড ব্র্যান্ড, যেটা আপনি আসলে আলাদা করে সেল করতে পারবেন না। যে কাজটা আপনারা কারো মনে আছে কিনা আপনাদের, আমাদের একটা ভালো ই কমার্স ছিল এক সময়, ভালো আমি শিওর না, সাস্টেনেবল ছিল না, সরি, ইভ্যালি ওরা এই কাজটা করছিল। ওদের ইন্টারনালি জেনারেটেড 5,000 কোটি টাকার একটা ব্র্যান্ড গুডউইল ওরা রেকগনাইজ করছিল, যেটা আসলে ওরা পারবে না। এটা তখনই পারবে, এই কথা, এই যে আপনি যেটা মানে যেটা চিন্তা করতেছেন, এটা পসিবল তখনই যখন এটাও কারো কাছে সেল করে দিবে, যখন কেউ অ্যাকোয়ার করবে এই কোম্পানিটাকে, ইনোভেটটাকে যখন অ্যাকোয়ার করবে, ওই অ্যাকুইজিশনের সময় যেই ও কনসিডারেশনটা দিবে, then it will be considered as a intangible asset thing. So that's the part. তার মানে our sports এটা intangible asset হবে না based on the definition of intangible asset. Okay, এরপর আসেন নেক্সট পার্ট, মানে নেক্সট আরেকটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে on 30 September 2023 Innovate also paid 1 million for rights to the Pets and Me, এই যে rights, Pets and Me video game series after the original developer went into administration. Administration মানে হচ্ছে বেসিক্যালি ওরা যখন কোন একটা লিকুইডেশনের প্রসেসে যায়, মানে অ্যাডমিনিস্ট্রেটর যখন অ্যাপয়েন্ট হয়, সো অথবা লাইক গোয়িং টু লিকুইডেশন অর অলমোস্ট গোয়িং টু লিকুইডেশন। তার মানে পেটস অ্যান্ড মি এর রাইটস এর জন্য কিন্তু সে 1 মিলিয়ন খরচ করছে। তার মানে খেয়াল করে দেখেন, এটা কিন্তু ওর ডেভেলপ করা না, এটা হচ্ছে আরেকজন ডেভেলপ করছে, যে অরিজিনাল ডেভেলপার, তাকে আপনি 1 মিলিয়ন দিচ্ছেন, ওইটা থেকে রাইটস কিনে নিচ্ছেন, so that you can recognize under intangible asset। এটা সেপারেট করতে পারতেছেন এবং এটা আপনি চাইলে পরবর্তীতে আবার সেলও করতে পারবেন সেপারেটলি। and you know the amount of money that you have put it on, you have put it $1 million to purchase the rights, to acquire the rights, so এটা আপনি অ্যাকুইজিশনের মাধ্যমে আসছে। that is how you will define, you will discuss your intangible asset thing. Okay, so that's the question pattern. এটা আসলে স্ট্যান্ডার্ড না, এক্সামিনার আরেকটু ডিটেলসে যাবে আপনার কাছ থেকে, মানে আরেকটু ইন ডিটেলসে যাওয়ার চেষ্টা করবে, সো সেটা আপনারা একটু চেষ্টা করবেন বোঝানোর জন্য বা বোঝার জন্য। নেক্সট, টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 6 জনজন, এটা অ্যাকচুয়ালি রিলেটেড টু ফিনিট এন্ড ইনফিনিট ইউজফুল লাইফ, যেটা আমরা একটু আগে ডিসকাশন করলাম, খেয়াল করে দেখেন। ডিসকাস whether the accounting treatment of intangible asset is in accordance with IFRS standards। মানে আপনাকে কিন্তু বলে নাই যে IAS 38, আপনাকে বলছে এখানে ওরা যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দিছে, তার মানে দিয়ে ফেলছে অলরেডি, আপনার যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দিছে এটা আসলে IAS IFRS অনুযায়ী কারেক্ট কিনা, মানে অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, দ্যাট ইজ ইউর রিকোয়ারমেন্ট। এখন এটা ও ঠিক দিছে না ভুল দিছে, এটা আপনি বুঝবেন কিভাবে?
এটা বোঝার ওয়ে হচ্ছে আপনাকে আগে এইটা ডিফাইন করতে হবে ও আসলে কি অ্যাকাউন্টিং এন্ট্রি দিছে, দেন আপনাকে ডিফাইন করতে হবে এই অ্যাকাউন্টিং এন্ট্রিটা আপনার কতটুকু রিলেটেড or কতটুকু কানেক্টেড টু IAS 38. জনজন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইনক্লুডস ইন ইনট্যাঞ্জিবল অ্যাসেট, দেখেন তার মানে ও ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে, তার মানে আপনার মাথায় চলেই আসবে যেটা IAS 38 এর একটা ব্যাপার এখানে আছে। সো IAS 38 এর ব্যাপারটা যখন আপনি চিন্তা করবেন তখনই আপনার IAS 38 এর যে বার্ড ভিউটা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দিস অ্যাসেট ইজ আ পোর্টফোলিও অফ ইন্ডিভিজুয়াল কাস্টমার্স অ্যাকোয়ার্ড ফ্রম আ সিমিলার বিজনেস which had gone into liquidation 2 years ago. তার মানে এটা কিন্তু ইন্টারনালি জেনারেটেড কাস্টমার লিস্ট না, আবারও আমি আপনাকে বলছি এটা বেসিক্যালি হচ্ছে সে অ্যাকোয়ার করছে, মানে সে হচ্ছে আরেকটা পার্সনের কাছ থেকে সে অ্যাকোয়ার করছে যারা লিকুইডেশনে চলে যাচ্ছে, মানে যারা বেসিক্যালি গোয়িং ইনটু লিকুইডেশন। The accountant has asked the finance director why the asset has not been amortized in the current period. মানে ওর কথা হচ্ছে মানে ফাইন্যান্স ডিরেক্টর জিজ্ঞেস করছে যে এটাকে কেন আসলে অ্যামোর্টাইজ করা হয় নাই। ওকে, the finance director replied that the assessment of the useful life of intangible asset was changed from finite to indefinite, মানে finite useful life থেকে indefinite এ চলে গেছে, ও বলতেছে এটা। ওকে, এখন এরপরে আসলে জাস্টিফিকেশনটা কি দিছে ফাইন্যান্স ডিরেক্টর, দেখেন দ্য ফাইন্যান্স ডিরেক্টর জাস্টিফাইড দিস অন গ্রাউন্ড দ্যাট ইজ ইম্পসিবল টু ফোরসি ইটস this intangible asset useful life due to a number of factors such as technological evolution and changing consumer behavior. যেহেতু কাস্টমার লিস্ট নিছে সেই কারণে ও বলতেছে আসলে এই কারণে এটা আসলে ডিটারমাইন করাটা ইট ইজ ইম্পসিবল। ওকে, এখন আপনাকে মেইনলি এটার অ্যামোর্টাইজেশনের পয়েন্টটা নিয়ে কথা বলতে হবে। এখন এটা কি ফিনিট ইউজফুল লাইফ নাকি ইনফিনিট ইউজফুল লাইফ সেটা আপনাকে প্রপারলি ডিফাইন করে জাস্টিফাই করতে হবে। ফিনিট হইলে আপনি কি করতেন, ইনফিনিট হইলে আপনি যেহেতু করতেছেন না সেই ক্ষেত্রে ইনডিফিনিট ইউজফুল লাইফ যেহেতু আছে অ্যামোর্টাইজেশন হবে না, বাট এটাকে অবশ্যই অবশ্যই আপনাকে ইম্পেয়ারমেন্টের জন্য রিভিউ করতে হবে। বাট দ্যাটস দ্য সেকেন্ড পার্ট, আগে আপনাকে এইটা ডিফাইন করতে হবে যে আপনি এটাকে অ্যামোর্টাইজেশন করবেন কিনা এবং যদি না করে থাকেন কেন করবেন না, মানে যেটা ফাইন্যান্স ডিরেক্টর বলতেছে সেটা জাস্টিফিকেশনটা আপনাকে অ্যাসেস করতে হবে। এখন একটু আপনারা চিন্তা করেন, তারপর আমরা অ্যান্সারটা দেখতেছি, মানে আমরা ডিসকাশন করতেছি। ওকে, সো আপনারা এটাকে চিন্তা করতে পারেন এইভাবে যে আমি যে কাস্টমার লিস্টটা অ্যাকোয়ার করলাম, হ্যাঁ, সেই কাস্টমার লিস্টটা তো অফকোর্স একটা প্রোডাক্ট বেজের জন্য, মানে কোন একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য, সেটার অফকোর্স একটা লাইফ সাইকেল আছে। সো তার মানে এটা আমরা আমাদের অ্যাসেট ইনট্যাঞ্জিবল অ্যাসেটকে তখনই অ্যামোর্টাইজ করতে পারবো না অথবা তখনই এটাকে আমরা ইউজফুল লাইফ ডেফিনেট করতে পারবো না যখন এটার ফরসিয়েবল কোনো ইউজফুল লাইফ থাকবে না, মানে ফরসিয়েবল কোনো আমার ইউজফুল লাইফ কত সেটা আমরা ডিটারমাইন করতে পারবো না। বাট এই ক্ষেত্রে কিন্তু এটা আসলে ফরসিয়েবল ইউজফুল লাইফ মানে ডিটারমাইন করা যায় না, ব্যাপারটা তা না। আমার ওই প্রোডাক্টটার ইউজফুল লাইফ কত হবে সেটা কিন্তু আমরা একটা এস্টিমেট করতেই পারি, ইট ইজ নট হ্যাভ টু বি অ্যাবসুলেট, বাট আমরা এস্টিমেট করতে পারি। বাট ফাইন্যান্স ডিরেক্টরের যে জাস্টিফিকেশনটা খেয়াল করে দেখেন, the finance director justified this is on grounds that is impossible to foresee this intangible asset useful life due to a number of factors. যে ফ্যাক্টরটা বলছে টেকনোলজিক্যাল এভলিউশন, দ্যাটস রাইট, বাট স্টিল
we can anticipate the useful life. So সেই ক্ষেত্রে আমাদের এই টাইপের অ্যাসেটের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা এটার অ্যামortization চার্জ করতে বলবো। বাট যদি কখনো এরকম হয় যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, তখন আপনি যেটা বলবেন, so in the volatile situations, if the useful life can be determined in a finite way, then the amortization should be charged, and if this is not charged, then the profit will be overstated, asset will be overstated. And এরপরে আপনি লিখবেন যদি একদমই পসিবল না হয়, মানে ফিনিট ইউজফুল লাইফটাকে ডিটারমাইন করা, ফরসিয়েবল ইউজফুল লাইফটি ডিটারমাইন করা, তখন এইটাকে আপনি অ্যামortization করতে মানে না করলেও হবে, বাট স্টিল ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট ফর ইম্পেয়ারমেন্ট রিভিউ। তার মানে হচ্ছে এটার একটা টেকনিক হচ্ছে, যখন আপনি এই ধরনের কোনো কোয়েশ্চেন ফেস করবেন, তখন আপনাকে একটা মিডল গ্রাউন্ডে আনসারটা দিয়ে আসতে হবে, and that you will get the full mark, no problem with that, because you have answered the main portion, that's a part, because আপনি দুইটা পোর্শনের কথাই বলছেন। বাট এখানে হয়তো বা লাইক 1 মার্ক অথবা লাইক 50.5 এরকম কোন মার্ক হয়তো বা ডিডাক্ট করতে পারে বিকজ অফ দ্য কনক্লুশন পার্ট, কেননা কনক্লুশনের এখানে, অথবা প্রফেশনাল মার্ক, বাট আপনার যে এলিজিবল মার্ক দ্যাট ইউ উইল বি অ্যাওয়ার্ডেড। ওকে, সো এই টাইপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে আমি মানে ইউজুয়ালি যদি আপনি ডিসাইড করতেই পারেন যে না, অফকোর্স ডেফিনিট ইউজফুল লাইফ এটা ডিটারমাইন করা পসিবল, এস্টিমেট করা পসিবল, ইট হ্যাজ টু বি অ্যাপ্লাই ফর দ্য অ্যামortization, তাহলে ইটস ফাইন, আপনি বুঝতেছেন এবং সেটার পিছনে আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন। বাট আপনি যদি একদম কনফিউজডই থাকেন যে না এটা আসলে হইতেও পারে ফাইনাল কথা, তখন আপনি একটা মিডল গ্রাউন্ডে কথা বলতেই পারেন। সো তখন আপনাকে দুইটা পয়েন্টেরই প্রজ এন্ড কনস বলে আসতে হবে। ওকে, দ্যাট দ্য টেকনিক দ্যাট ইউ নিড টু আনসার জনের ক্ষেত্রে। ইয়া রকি। স্যার এই কোয়েশ্চেনে কিন্তু স্যার যেটা বুঝতে পারছি, এখানে কোনো রাইট বা রং আনসার বলতে তো কিছু নাই, আই না গেস। না না না, মানে যেমন অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউট রাইট রং নাই। এখানে যে তারা বললো যে আমাদের একটা কাস্টমার লিস্ট, একটা বেস আছে, যেটা ধরে বলতে গেলে আমি যখন অফিসে ছিলাম তখনও কিন্তু আমাদেরও কিন্তু একটা কাস্টমার একটা ডেটা বেস থাকে, যেখানে আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপর বেস করে বিভিন্ন একটা পাস্ট কাস্টমারদের নাম্বার ডিটেলস থাকে, এবং এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বড় একটা অ্যাসেট হিসেবে দেখা হয় এটা। যদিও এটা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে এই অ্যাসেটটার যে ভ্যালুটা, এরা এই ভ্যালুটা কিভাবে ইমপ্লাই করে বা মেজার করে অ্যাকচুয়ালি? ওইটা যদি ইন্টারনালি জেনারেটেড হতো তাহলে ওইটা আসলে আপনার মানে আপনি রেকগনাইজ করতে পারতেন না, মানে রেকগনাইজ করা উচিত না, অথবা অ্যাজ পার আইএস 38 রেকগনাইজ করা যাবে না। বাট এখানে খেয়াল করে দেখেন, এই কাস্টমার লিস্টটা কিন্তু অ্যাকোয়ার করছেন আপনি। অ্যাকোয়ার করেছি বলতে যে আগের যে বিজনেস গুলো লিকুইডেট হয়ে গেছে, হ্যাঁ, তাদের মানে বই তাদের বই খাতা বা লিস্ট গুলো নিয়ে নিয়েছি আমি। তাদের কাস্টমার লিস্ট আপনি নিয়ে নিয়েছেন, যেমন যেটা বললেন যে আপনি যখন আপনি যে কোম্পানিতে ছিলেন সেখানে অফকোর্স একটা একটা হিউজ কাস্টমার লিস্ট ছিল আপনাদের ইন্টারনালি, ঠিক না? জি জি। সো আপনারা যখন কোম্পানির অবস্থা ভালো না, সিচুয়েশন ভালো না, আপনারা ডিসাইড করলেন যে আপনারা এই লিস্টটা সেল করে দিবেন কারো কাছে, করতেই পারতেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কথা? বুঝতে পেরেছি। মানে অ্যাকোয়ার্ড যে ইনট্যাঞ্জিবল, সেগুলো আমি ধরেন যে কোনো আইএস এর কোনো ক্ল্যাশ না করে সেটাকে আমি শো করতে পারছি অ্যাজ আ ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা ইয়েস সামথিং লাইক দ্যাট। ইয়েস ইয়েস ইয়েস, জাস্ট লাইক অনেক ইন্টারনালি জেনারেটেড গুডউইলের মতো, যেটা আসলে শো করা যাবে না। রাইট রাইট। তাহলে আমরা আইএস 38 এর একটা পার্ট শেষ করলাম, যে পার্টটা আমরা বললাম যে দ্যাটস অলমোস্ট সিমিলার টু দা আইএস 16। খেয়াল করে দেখেন, অলমোস্ট সিমিলার টু আইএস 16। আমরা এখন নেক্সট পার্ট যেটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ কল্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারনালি জেনারেটেড ইনট্যাঞ্জিবল অ্যাসেট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। So before starting that part, let me ask you one thing. কোভিড এর সময় একটু রিকল করার ট্রাই করেন, কোভিড ভ্যাকসিন, করোনার ভ্যাকসিনটা যখন আসে, ডু ইউ থিঙ্ক যে সব ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই ভ্যাকসিনটা তৈরি করতে পারছে, অথবা সব ফার্মাসিউটিক্যালস কোম্পানির এই ভ্যাকসিনটা প্রপারলি মার্কেটে তারা সেল করতে পারছে? ডু ইউ থিঙ্ক?
মানে রিসার্চ হয়তো সবাই করেছে, বাট এটার ডেভেলপমেন্ট বা প্রিপারেশনটা সবাই পারেনি অ্যাকচুয়ালি। রাইট, মানে রিসার্চ হয়তো বা ধরেন 20টা কোম্পানি করেছে, আমি ধরে নিচ্ছি 20টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি রিসার্চটা করেছে, বাট এই 20টা কোম্পানির ভ্যাকসিনই কি মার্কেটে সেল হচ্ছে, অথবা ওই ভ্যাকসিন গুলা কি সেল হচ্ছে? আমি যদি ওইভাবে চিন্তা করি, আমি যদি এখন একটা কোম্পানির না কথাই স্যার, বলে হচ্ছে ধরেন, না। নট পসিবল, রাইট? আপনি এখানে আরেকটা পয়েন্ট একটু রিকল করার ট্রাই করেন আমাদের মোবাইল ফোন গুলার ক্ষেত্রে। মোবাইল ফোন আমরা এখন ঠিক যেভাবে ইউজ করতেছি, 10 বছর আগে, 20 বছর আগে মোবাইল ফোন গুলা কি ঠিক একই রকম ভাবে একই পারপাসে ইউজ করতাম আমরা? দুটো ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট একটু নিজেরা রিকল করার ট্রাই করেন। আমরা এখন মোবাইল ফোন কিন্তু একটা মিনি অফিস হিসেবে ইউজ করি, অথবা একটা সর্ট অফ লাইফস্টাইল হয়ে গেছে এটা। বাট 10 বছর আগে কিন্তু, 20 বছর আগে ইট ওয়াজ আ পার্ট অফ কমিউনিকেশন টুলস, মানে আমরা জাস্ট ফোন কলা, মেসেজ দেওয়া এগুলোর ব্যাপারে ইউজ করতাম মোস্টলি। এখন আসেন, আহ, এই যে এই এক্সাম্পল গুলা দিচ্ছি, এক্সাম্পল গুলা দেওয়ার পিছনে একটা ডিপার্টমেন্টের একটা হিউজ কস্ট আছে, একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে। যেমন আপনারা যদি কেউ একটু মনে করে দেখেন, এক সময়কার সব থেকে পপুলার মোবাইল ফোন কোম্পানি ছিল হচ্ছে নোকিয়া। তারা এখন মার্কেট থেকে অবসোলেট হয়ে গেছে অলমোস্ট। এক সময় আমরা চিন্তাও করতে পারতাম না যে নোকিয়া কখনো মার্কেট থেকে অবসোলেট হবে, বিশেষ করে আমাদের ছোটবেলার কথা যদি চিন্তা করি। নোকিয়া ওয়াজ লাইক আ কিং, জায়ান্ট কোম্পানি, মানে এদেরকে আসলে কখনো ই করতে পারবে? হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে নোকিয়া আসলে কেন এখান থেকে প্রপারলি এই এই লিগেসিটা ধরে রাখতে পারলো না? কি মনে হয় ওদের কোন ডিপার্টমেন্টের প্রবলেম ছিল? That's a part of research and development, okay? Because they could not predict the future technology thing. Of course এখানে আরো কিছু internal managerial conflict ছিল, that was a different thing, but this is the one of the major thing. তখন যদি ওরা অ্যান্ড্রয়েডে চলে আসতো, it could be a different story, okay? ওরা ওদের উইন্ডোজেই থাকতে চাইছে। So that's the part of research and development department. So এই কথাগুলো বলে, even if you go to the other part as well, computer, if you go to the কার, আমি যদি অটোমোবাইলের কথা বলি, সো ইলেকট্রনিক ভেহিকেল অলরেডি, ইভি অলরেডি চলে আসছে। 50 বছর আগেও কেউ এটা চিন্তা করতো না। ইভেন 50 বছর আগেও গাড়ির মডেল, গাড়ির এইরকম পার্টস গুলো নিয়ে এত চিন্তা করতো না। সো এই প্রত্যেকটা জিনিস আমাদের, বিশেষ করে যে ইন্ডাস্ট্রি গুলোর আমরা কথা বললাম, ফার্মাসিউটিক্যালস, টেকনোলজি, মানে আইটি কোম্পানি যেগুলা, তারপর হচ্ছে আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি, হেভি ম্যানুফ্যাকচারিং কোনো প্ল্যান্ট, এই টাইপের ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট is very very significant, is very very vital, is very very important to invest on. এখানে আপনার ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির কথা যদি আপনি বলেন, একটা ওষুধ বানাতে যে খরচ হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি খরচ ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পেজেই হয়। এখন আপনি একটা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, ওইখানে এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টটা ইনকার হবে, আপনার কনসার্নটা, ইউ আর নট দ্য বিজনেস গাই, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস, you have to provide the accounting treatment for those research and development costs. Now, you are working in an accounting department, but our finance department, we have obtained a sheet যেখান থেকে কোন একটা প্রোডাক্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা হোল ক্যালকুলেশন আপনার কাছে আসছে। Now, what you will do, you have to provide the accounting treatment, you have to provide the calculation based on IS 38 research and development. Now, that is part of our topic. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে আপনি কি করবেন তাহলে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কস্ট গুলাকে ফার্স্টে দুইটা ফেজে স্প্লিট করবেন, একটা হচ্ছে রিসার্চ ফেজ, আরেকটা হচ্ছে development phase. So we know already what is research phase: obtaining data, like formula, knowledge, research, search, investigation, এগুলাকে আমরা বলি রিসার্চ ফেজ। ঠিক রিসার্চ ফেজ শেষ করলে যখন আমরা ডিসাইড করলাম we will go for the development part, then that is up starting of development phase. So research phase শেষ হওয়ার পর basically that will be started with the development phase. Now কেন আমরা বললাম যে দুইটাকে আপনার আলাদা করতে হবে? Because here is the main point of recognizing the expenditure. আপনি আপনার এক্সপেন্ডিচারটাকে রেকগনাইজ করবেন। আপনার মেন
মেন তো দুইটাই জিনিস, একটা হচ্ছে আপনি কি এটাকে এক্সপেন্স মানে এটাকে আপনি রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে রেকর্ড করবেন না ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে রেকর্ড করবেন, মানে এটাকে আপনি প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করবেন না স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ক্যাপিটালাইজ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস ক্লিয়ার রাখবো, রিসার্চ ফেজের যত এক্সপেন্ডিচার হবে সেগুলোকে অলওয়েজ আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করব ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। তার মানে রিসার্চ ফেজের কোনো খরচকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না। কেন পারবো না? দ্য রিজন ইজ, আমি রিসার্চ ফেজে যে খরচটা করলাম এটা থেকে আমি সার্টেন না, লাইক এটা থেকে আমি ডেফিনিট না, আমি পার্টিকুলারলি আই ক্যান নট সে ইন আ সার্টেন ওয়ে that I will get probable economic benefit from using that product or from selling that product. So research phase এ আমার যে অ্যাসেটের ডেফিনেশনটা probable economic benefit will be flow to the entity সেটা কভার করে না। এই কারণে রিসার্চ ফেজের যত এক্সপেন্ডিচার হবে সবগুলোর জন্য ডাবল এন্ট্রি হবে হচ্ছে রিসার্চ এক্সপেন্স ডেবিট, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, ব্যাংক অর পেয়েবল ক্রেডিট। দ্যাট ইজ আ রিসার্চ ফেজের পার্ট। এখানে আমার আলাদা করে কোনো পয়েন্ট অ্যাড করার নাই, স্ট্রেট ফরওয়ার্ড। But the complicacy, but the confusion will come when we'll start the development phase. So যখন আমরা development phase start করি, what we need to define, because development মানে কি, যে আমি অলরেডি রিসার্চ করছি, সেখান থেকে আমি ডিসাইড করছি আমি 4টা প্রজেক্ট আমি ডেভেলপ করব, ইনভেস্টিগেশন ডান, সব ডান, মানে এভরিথিং ইজ ডান, নাও উই আর গোয়িং টু দ্য ডেভেলপমেন্ট থিং। এখন অ্যাপারেন্টলি we might consider, apparently we might think যে ডেভেলপমেন্ট ফেজে আমি যে ইনভেস্টমেন্টটা করব এটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। ক্যাপিটালাইজ মিন্স এটাকে আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে রেকর্ড করতে পারবো। But the reality is not the same. But the IS doesn't say like in this way. ডেভেলপমেন্ট ফেজের যে খরচগুলো হবে সেইটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো ঠিক তখনই যখন এটা আমার ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া গুলা মিট করবে। আমি কথাটা কি বলছি, ডেভেলপমেন্ট ফেজের যে কস্ট গুলো হবে সেগুলাকে আমরা ক্যাপিটালাইজ ঠিক তখনই করতে পারবো যখন এটা আমার ক্যাপিটালাইজেশনের যে ক্রাইটেরিয়া, যে দুইটা মেন ক্রাইটেরিয়া, মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের যে দুইটা ক্রাইটেরিয়া, নাম্বার 1 probable economic benefit will be flow to the entity and the estimated cost can be measured reliably, যখনই এই দুইটা ক্রাইটেরিয়া মিট করবে তখনই একমাত্র আমরা এটাকে ডেভেলপমেন্ট কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবো, ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারবো। বাট যেই সময় পর্যন্ত এটা আমার এই ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করবে না সেই সময়টুকুর জন্য আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো না, সেই পোর্শনটাকে আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করব ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। তাহলে এখানে নেক্সট কোশ্চেন আসে যে আমার ডেভেলপমেন্ট কস্ট গুলোকে ক্যাপিটালাইজ করার তাহলে কন্ডিশন গুলা কি কি, মানে ডেভেলপমেন্ট কস্ট গুলোর ক্যাপিটালাইজ করার তাহলে ক্রাইটেরিয়া গুলা কি কি। ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজ করার ক্রাইটেরিয়াটাকে আমরা একটা নেমোনিক নাম দেই, একটা নেমোনিক মনে রাখার জন্য। এটাকে আমরা বলি পাইরেট, PIRATE, পাইরেট, PIRATE। পি এবং ই, it is the main part of intangible asset, it is main part of the asset definition। আপনি আগে পি এবং ইটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি নিয়ে কথা বলছি। P stands for probable economic benefit will flow to the entity, that's the main criteria. E stands for estimated cost of the asset can be measured reliably, that's the main part of the recognition criteria। এখন আসেন তাহলে বাকিগুলো আসলে কেন, বাকি বলতে IRAT এটা কেন, এটা এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট দ্যাট উইল সাপোর্ট ইউর P, probable economic benefit। একটা একটা করে আমরা আসি। I, intention to complete or sell, মানে আপনার যে ডেভেলপমেন্টটা করছেন সেটা ডেভেলপ করার ইন্টেনশন থাকতে হবে, কমপ্লিট করার ইন্টেনশন থাকতে হবে, সেল করার ইন্টেনশন থাকতে হবে। আপনার যদি ইন্টেনশনই না থাকে কমপ্লিট করার, ইউ আর নট গোনা কমপ্লিট ইট, এবং আপনি যদি এটা কমপ্লিট না করেন এখান থেকে আপনি প্রবাবল ইকোনমিক বেনিফিট পাবেন না। আর resources are available, both financial, technical and logistics। আপনার 4টা প্রজেক্ট আপনি ডেভেলপ করতেছেন, এই 4টা প্রজেক্টের জন্য আপনার দরকার 100 মিলিয়ন টাকা।
বাট আপনার কাছে আসলে টাকা আছে হচ্ছে 70 মিলিয়ন। এখন আপনাকে হয় 3টা প্রজেক্ট ডেভেলপ করতে হবে, নয়তো আপনি আরেকটা প্রজেক্টের জন্য নতুন করে ফাইন্যান্সিং নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন এটাকে ইমপ্লিমেন্ট করতে যাবেন, যদি আপনার কাছে ফাইন্যান্সই না থাকে, তাহলে এটা আপনি প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন না। এবং আপনি যদি প্রজেক্ট কমপ্লিট করতে না পারেন, আপনি এখান থেকে প্রবাবল ইকোনমিক বেনিফিট পাবেন না। অ্যান্ড এ স্ট্যান্ডস ফর অ্যাবিলিটি টু সেল, মানে এটার কথা হচ্ছে এটা ডিমান্ড থাকতে হবে মার্কেটে। যদি ডিমান্ড না থাকে, মার্কেটেবিলিটি না থাকে, ইউ ক্যান নট গেট অ্যানি ইকোনমিক বেনিফিট। অ্যান্ড টি স্ট্যান্ডস ফর টেকনিক্যালি ফিজিবল, টেকনোলজিক্যালি আপডেটেড কিনা। মানে আপনি এমন একটা প্রোডাক্ট, এমন একটা মানে কনসেপ্ট ডিজাইন করছেন যেটা আসলে টেকনিক্যালি ফিজিবল না, মানে দ্যাট ইজ নট টেকনোলজিক্যালি আপডেটেড। সো সেটা যদি না হয়, তাহলে এইখান থেকে আপনি কোনো ডিমান্ড থাকবে না, এবং এটার যদি ডিমান্ড না থাকে, এটা আপনি সেল করতে পারবেন না, এবং আপনি যদি সেল করতে না পারেন, এখান থেকে কোনো বেনিফিট পাবেন না। তার মানে আমরা যদি একটু সামারি করি, আসলে এই পুরো ব্যাপারটাই ওই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যেই আসলে কানেক্টেড। একটা হচ্ছে প্রবাবল ইকোনমিক বেনিফিট, আর একটা হচ্ছে এস্টিমেটেড কস্ট ক্যান বি রিলায়েবলি মেজার্ড। বাট এই প্রবাবল ইকোনমিক বেনিফিটটাকে এনশিওর করার জন্য আমাকে আরো 4টা ক্রাইটেরিয়া দেখতে হবে: ইন্টেনশন টু কমপ্লিট, রিসোর্সেস আর অ্যাভেলেবল, অ্যাবিলিটি টু সেল, অ্যান্ড টেকনিক্যালি ফিজিবল। এখন কোশ্চেন আসে যে আমি যখন ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজ করব, খেয়াল করেন, আমি কখন ক্যাপিটালাইজ করতে পারবো? আমার কি এখানে যে কোনো 2টা ক্রাইটেরিয়া মিট করলে হবে, না 4টা ক্রাইটেরিয়া মিট করলে হবে, না 5টা মিট করলে হবে, নাকি সবগুলা মিট করতে হবে? সো দ্য আনসার ইজ, আমি তখনই এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো যখন সবগুলো ক্রাইটেরিয়া মিট করবে। এর মধ্যে একটা ক্রাইটেরিয়াও যদি মিট না করে, তাহলে কিন্তু এটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট হবে না, সেটুকু আমার এক্সপেন্স হিসাবে রেকর্ড করতে হবে ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ ডেভেলপমেন্ট কস্ট। সো এখন আসেন, আমি যখন ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজ করব, যেই দিন আমার এটাকে ইনট্যাঞ্জিবল অ্যাসেট আমি বলবো, অফকোর্স সেদিন থেকে এটা আমার অ্যামোর্টাইজেশন চার্জ করতে হবে কিনা সেটা আমাকে ইভালুয়েট করতে হবে। অ্যামোর্টাইজেশন কিভাবে আমরা চার্জের ইভালুয়েশন করব? যদি এটা আমার ফিনিট ইউজফুল লাইফ থাকে, অফকোর্স আই হ্যাভ টু অ্যামোর্টাইজ। আর যদি ফিনিট ইউজফুল লাইফ না থাকে, তাহলে এটা আমরা অ্যামোর্টাইজ করতে পারবো না, অথবা অ্যামোর্টাইজ করতে হবে না। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট that we have to provide accounting entry. Please let me know if you have any confusion. স্যার কনফিউশন তো না, বাট জাস্ট একটু কনফার্মেশনের জন্য, এখানে যে PIRATE যেটা বলা আছে, এখানে বলতে গেলে ডেভেলপমেন্ট ফেজ রেকগনাইজ করার জন্য মেইন দুটো হচ্ছে PRI, রাইট? PRE ই এইটা আর এইটা। কিন্তু স্যার ইন্টেনশন টু কমপ্লিট এন্ড সেল যদি না থাকে, তাহলে কি হতো? এটা এই যে এটা না হইলে পি হবে না, মানে এই 4টা না হইলে পি হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কথাটা? আচ্ছা। ওকে, এখন আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বললাম, এটার একটা ছোট্ট ইলাস্ট্রেশন অর টেস্ট। একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটা সিচুয়েশনের কথা কল্পনা করেন। হ্যাঁ, যে আমার রিসার্চ ফেজ শেষ, ডেভেলপমেন্ট ফেজ চলতেছে, এবং আমার যে টাকা দরকার ডেভেলপমেন্টের জন্য, সেটা হয়তো আমার ডেভেলপমেন্ট ফেজ 5 মাসের জন্য চলবে। হ্যাঁ, এখন আমি হয়তো বা মানে ফাইন্যান্সিং এর ব্যাপারে আমি শিওর হয়েছি মিডওয়েতে গিয়ে। তার আগ পর্যন্ত আমার ফাইন্যান্সিং ছিল না, মানে ছিল হয়তো, বাট আমি শিওর ছিলাম না যে পুরোটা আমি শেষ করতে পারবো কিনা। সেক্ষেত্রে কি আমি যখন থেকে শিওর হয়েছি তখন থেকে এটাকে ক্যাপিটালাইজ করব, আর বাকিটা এক্সপেন্সে যাবে নাকি? মানে এটার কাট অফ পিরিয়ডটা হচ্ছে, মানে এটার কাট অফ পিরিয়ড আমি বলে দিই। কাট অফ পিরিয়ড হচ্ছে যেই দিন বেসিক্যালি এটার কনফিডেন্সটা, মানে যেটা এটার সবগুলো ক্রাইটেরিয়া মিট করবে যেই ডেটে, সেই ডেট থেকে আপনি এটাকে ক্যাপিটালাইজ করতে পারবেন। মানে ওই ডেট থেকে বেসিক্যালি এটার ক্যাপিটালাইজেশনটা শুরু হবে। ওকে, নট লাইক আপনি যেদিন থেকে ডেভেলপমেন্ট শুরু করছেন সেদিন থেকে। ডেভেলপমেন্ট আপনি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করতেই পারেন, বাট আপনি
জুনের 30 তারিখে গিয়ে কনফিডেন্ট হয়েছেন যে সবগুলো ক্রাইটেরিয়া মিট করবে, তাহলে আপনি কবে থেকে ক্যাপিটালাইজ করবেন? জানুয়ারি 1 তারিখ থেকে যে খরচগুলো হয়েছে সেটা না, কারণ জানুয়ারির 1 তারিখ থেকে যখন খরচটা হয়েছে তখন ওইটা বেসিক্যালি ক্যাপিটালাইজ হয় নাই, আপনি মানে ক্যাপিটালাইজ করতে পারেন নাই, কেননা ওই সময় এটা কনফিডেন্ট না। এটার একটা সিম্পল ইলাস্ট্রেশন এখানেও আছে, আপনি এটাও দেখতে পারবেন। এটা এই এটা সিনারিওটা এই সেম জিনিসটা যে উনি বললেন এটার হ্যাঁ, উপর আমরা আই থিঙ্ক এফআর এ কিছু এফআরও ম্যাথও ছিল যে এফআরও ম্যাথ ছিল একটা, এফআর একটা ম্যাথ ছিল। সো সেম ম্যাথটা এখানেই আছে, আপনি এটা এটা পড়লো আই থিঙ্ক ভাইয়ার সিনারিওটা কভার হয়ে যায় একটু যদি দেখেন। ডিসকাস দ্য কারেক্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ইন দ্য ইয়ার এন্ডেড 31st December 2021। সো আপনার এখানে কি পয়েন্ট কি পয়েন্ট, যখনই ও বলছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার্স, হোয়াট ইউ নিড টু ডু, মানে ইউ নিড টু ডিফাইন দ্য IS 38 থিং, মানে আপনাকে IS 38 এর কনসেপ্টটা চিন্তা করতে হবে তখন, মানে এই কিওয়ার্ড গুলো আমি একটু আপনাদেরকে ধরাই দেওয়ার ট্রাই করতেছি। এখন আসেন, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st December 2021 স্কোন স্পেন্ড 2 million অন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তার মানে ও কিন্তু আলাদা করে বলে দেয় না রিসার্চের জন্য কত, ডেভেলপমেন্টের জন্য কত, ও বলছে টোটাল 2 million, এবং এই পুরো 2 millionটাকেই ও ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে রেকর্ড করে ফেলছে। এখন আমার কথা হচ্ছে এই কাজটা কেউ ঠিক করছে কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। কারণ 2 মিলিয়নকে ও তখনই ক্যাপিটালাইজ করতে পারবে যখন রিসার্চটা তো পারবেই না, ঠিক না, রিসার্চ যেটা সেটা ও পারবেই না, বা ডেভেলপমেন্ট কস্ট সেটাও পারবে, কতটুকু পারবে, যতটুকু ওর ক্রাইটেরিয়া মিট করছে। So, এখানে আপনাকে ওই পার্টটা ক্লিয়ার করতে হবে যে আসলে ব্রেকডাউনটা আপনার দেওয়া আছে, ব্রেকডাউনটা কি দেওয়া আছে খেয়াল করে দেখেন। রিসার্চ ইনটু ম্যাটেরিয়ালস, এটা কি রিসার্চ না? মার্কেট রিসার্চ, এটাও কি রিসার্চ? এমপ্লয়ি ট্রেনিং, আপনি কি এটা ক্যাপিটালাইজ করতে পারবেন? এমপ্লয়ি ট্রেনিং মনে আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ডেফিনেশন? স্যার আপনি বলেছিলেন স্যার এমপ্লয়িটা নিতে পারবো না। না, এটা পসিবল না। তাহলে এখন আসেন, এই তিনটা আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না, তাহলে আমার ফার্স্ট কথা হচ্ছে ও যে 2 মিলিয়ন ক্যাপিটালাইজ করে ফেলছে এটা তো ঠিক হয় নাই। তাহলে 2 মিলিয়ন থেকে 0.5 প্লাস 0.4 0.9 প্লাস 0.2 1.1 এগুলাকে ও ক্যাপিটালাইজ করতে পারবে না, এটা একদম সার্টেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট আপনি যে কথাটা কোশ্চেনটা করছিলেন ভাইয়া, এটা হচ্ছে এই পয়েন্টটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এইটা আমি কখন ডিসিশনটা নিতে পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো। $0.9 হচ্ছে, 0.9 মিলিয়ন হচ্ছে আমার, 0.9 মিলিয়ন হচ্ছে আমার টোটাল ডেভেলপমেন্ট কস্ট। এখন এই টোটাল ডেভেলপমেন্ট কস্টের কতটুকু ক্যাপিটালাইজ করতে পারবো এবং কতটুকু প্রফিট অ্যান্ড লসে চার্জ করতে হবে, দ্যাট ইজ আওয়ার পয়েন্ট। এই পয়েন্টটা আমি ডিসাইড করতে পারবো এই লাইনগুলো পড়ার পর। খেয়াল করে দেখেন, the expenditure on development activities was incurred evenly over the year. এটার মানে কি, মানে what is the meaning of this sentence? যে 0.9 মিলিয়ন যেটা হইছে এটা ইভেনলি হইছে, তার মানে স্যার এভরি মান্থ যদি আমরা ধরি সেম অ্যামাউন্ট হইছে। সো এই কথাটা, হ্যাঁ এই কথাটা যদি নাও বলে আমরা কিন্তু এটা অ্যাজিউম করে নেই, ঠিক না? মানে এটা কিন্তু অ্যাপারেন্টলি আলাদা করে না বললেও আমরা যখন মান্থলি প্রপোর্শনেট করি, মান্থলি প্রপোর্শনেট করার সময় কিন্তু আমরা এটা ধরে নেই যে আমার প্রতি বছর মানে যে খরচটা আমি এক বছরে যে খরচটা হয়েছে এটা প্রতি মাসে একই হয়েছে, মানে সেম সিমিলার খরচ হয়েছে, সেম হয়েছে। সো এটা ইউজুয়ালি আমরা যখন অ্যামোর্টাইজেশন যখন আমরা প্রপোর্শনেট করি তখন আমরা এমনিও অ্যাজিউম করে নিই। সো এটা আসলে না বললেও আমরা ধরে নিতাম যে 0.9 কে আমি একটা কোশ্চেন স্যার, প্লিজ প্লিজ আমরা যে স্যার এই যে ইভেনলি অকারেন্সের যে এক্সাম্পলটা স্যার, এটা তো আমরা ইউজুয়ালি সব কেসেই করি হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের না বলে, না বলে, না রাইট? বলে, এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা জি। এক্স্যাক্টলি। হ্যাঁ, যেটা একটা রং অ্যাজাম্পশন, সবসময় কিন্তু ঠিক এরকম নাও হইতে পারে, ঠিক না? মানে একই রকম খরচ নাও করতে পারে, কম বেশি হইতেই পারে, বাট আমাদের ম্যাথ করার মানে কারণে হয়তো বা আমরা অনেক সময় এটা অ্যাজিউম করে নিই। এরপরে লাইনটা দেখেন, ইট ওয়াজ নট আনটিল 1st May of 2021 that market research indicated that product was likely to be profitable. দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন, যেটা ভাই আপনি বলতেছিলেন। মানে মে মাসের আগে মানে মে মাস পর্যন্ত এটা শিওর ছিল না
যে এই প্রজেক্টটা আমার প্রবাবল ইকোনমিক বেনিফিট দিবে কিনা। আমি কি বুঝতে পারছি? তাহলে সে কখন ডিসাইড হয়েছে, মানে কখন সে কনফার্ম হয়েছে যে এটা প্রবাবল ইকোনমিক বেনিফিট হবে, এটা কখন সে কনফার্ম হয়েছে যে এটা প্রফিটেবল হবে? মে মাসের 1 তারিখে। মে থেকে। আচ্ছা, তাহলে মে মাসের 1 তারিখে যদি হয়, তাহলে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে 4 মাসের যে ডেভেলপমেন্ট কস্টটা, তাহলে এই 4 মাসের ডেভেলপমেন্ট কস্টটাকে সে ক্যাপিটালাইজ করতে পারবে? কি মনে না হয়? স্যার, ওইটা বাদ। এখন কি আপনার প্রশ্ন উত্তরটা পাওয়া গেছে? তার মানে ও কবে থেকে এটা ক্যাপিটালাইজ করতে পারবে? যেদিন থেকে ও কনফিডেন্ট হয়েছে, যেদিন থেকে ও কনফার্ম হয়েছে যে প্রবাবল ইকোনমিক বেনিফিট পাওয়া যাবে এবং এস্টিমেটেড কস্ট রিলায়েবলি মেজার করতে পারবে। তাহলে এই যে 0.9 মিলিয়ন তো 1 বছরের খরচ, ঠিক না? ও বলছে না 1 বছরের, তাহলে 0.9 মিলিয়ন যদি 1 বছরের হয়, তাহলে 4 মাসের কতটুকু সে ক্যাপিটালাইজ করতে পারবে না? একটু ক্যালকুলেট করেন। 0.9 ডিভাইডেড বাই 12 ইন্টু 0.3 0.4, ঠিক না? তাহলে 0.4 মিলিয়ন হচ্ছে সে 0.3 স্যার 0.3 0.3, সরি 0.3 হচ্ছে সে ক্যাপিটালাইজ করতে পারবে না, ঠিক না? তাহলে যদি সে ক্যাপিটালাইজ করতে না পারে, বাট সে তো ক্যাপিটালাইজ করে ফেলছে, তাহলে আমাকে এখন কি করতে হবে? 2 মিলিয়ন থেকে এই 0.5, 0.4, 0.2, এইটার 0.3, ঠিক না? এই সবগুলো এক করলে যেটা হয় সেটা আমরা বাদ দিব। দেখেন, খেয়াল করেন, এটা সম্ভবত হয় হচ্ছে 0.5 প্লাস 0.4, 0.9, 0.2, 1.1 প্লাস 0.3, 1.4। তাহলে সবগুলো বাদ দিলে আমরা পাই হচ্ছে আলটিমেটলি 1.4। তাহলে এই 1.4টা আমরা ডিডাক্ট করব ফ্রম 2 মিলিয়ন, মানে 2 মিলিয়ন মাইনাস 1.4 মিলিয়ন। বাকিটুকু আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে, এন্ড এই 1.4 মিলিয়ন যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। আমি কি বুঝতে পারছি কথাটা? স্যার 0.6 মিলিয়নটা আমার কি হেডিং এ যাবে আন্ডারে? ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে যাবে। ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে আমার 0.6 মিলিয়ন যাবে। না মানে ইনট্যানজিবল অ্যাসেটের মানে নামটা না, কি হবে মানে ইনট্যানজিবল অ্যাসেটই থাকবে নামটা, আচ্ছা আচ্ছা বাট এটাকে যদি আপনি ইনট্যানজিবল অ্যাসেটের মধ্যে আরো কম্পোনেন্ট থাকে, মানে ইনট্যানজিবল মানে অ্যাসেট তো এটা একটা কি হবে আমি না। মানে আমি বলতে চাচ্ছি যেহেতু এটা রিসার্চ রিলেটেড, তো এটা কি হুম। কোনো রিসার্চ না না নেম না বা না 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 না, আপনি আপনার প্রেজেন্টেশনটা আমি বলে দিই। আপনি যখন আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যখন নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট লেখেন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আন্ডারে কি সবগুলো আলাদা আলাদা করে ব্রেকডাউন করে প্রেজেন্ট করেন, নাকি শুধু লেখেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট? কি কি করি আমরা ইউজুয়ালি? প্রেজেন্টেশনে প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্টে লিখি, ডিটেইলস হ্যাঁ, গুলো অন্য জায়গায় নোটসে দিই। ডিটেলস গুলো আমরা নোটসে দেই, ওয়ার্কিং এ দেই। এখানেও সেম, আমি ইনটেনজিবল অ্যাসেটস লিখবো। এখন ইনটেনজিবল অ্যাসেটস এর আন্ডারে যদি অনেকগুলো ইনটেনজিবল অ্যাসেট থাকে, সেটা আমরা ওয়ার্কিং করে দিব। জি বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি পয়েন্টটা ক্লিয়ার? আমাদের এটা ডাবল এন্ট্রি তাহলে কি হবে? এই 1.4 মিলিয়ন চলে যাবে প্রফিট অ্যান্ড লসে, এবং আমি ইনটেনজিবল অ্যাসেট যতটুকু ডেবিট করে ফেলছি এটাকে এখন আমার ক্রেডিট করে ফেলতে হবে। সো দ্য ডাবল এন্ট্রি শুড বি স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ডেবিট 1.4 মিলিয়ন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন মানে ইনটেনজিবল অ্যাসেট ক্রেডিট 1.4 মিলিয়ন। দ্যাটস ইট, ক্লিয়ার? এখন আসেন নেক্সট পার্টটা। যেহেতু 0.6 মিলিয়ন আমার ইনটেনজিবল অ্যাসেট হবে, এটা কি অ্যামortization হবে কিনা খেয়াল করে দেখেন ও কি বলছে। এট দ্য রিপোর্টিং ডেট দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট ওয়াজ নট ইয়েট কমপ্লিট। তার মানে এটা এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট স্টেজই আছে, এটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তার মানে যখন এটা ইউজেবল না হবে তার আগ পর্যন্ত এটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না। সো আমাকে বেসিক্যালি ক্যাপিটালাইজ করতে হলে এটা যেদিন ইউজেবল হবে সেদিন থেকে আমাকে বেসিক্যালি ক্যাপিটালাইজ করতে হবে। আমি কতটা বুঝতে পারছি? That is our IS 38। আপনারা at a glance একটু জাস্ট ডিসক্লোজার গুলা পড়ে ফেলেন, মানে দেখে ফেলেন আর কি। জাস্ট at a glance একবার একটু দেখে ফেলেন। ইট ইজ অলমোস্ট কাভার্ড ডিসক্লোজার গুলা। আপনি কতটুকু অ্যামাউন্ট রিসার্চ, কতটুকু ডেভেলপমেন্ট সেটা বলবেন। অ্যামortization মেথড কোনটা ইউজ করছেন সেটা বলবেন। যেগুলার ইনডেফিনিট ইউজফুল লাইফ আছে সেটা কেন ইনডেফিনিট সেটার সাপোর্টিং আপনি বলবেন। রিভ্যালুয়েশন যদি হয়, অ্যাপ্লিকেবল হয়, সেই ক্ষেত্রে আপনি রিভ্যালুয়েশন মডেলটা কবে থেকে ইউজ করতেছেন, এবং রিকনসিলিয়েশনটা যেটা আমরা সবসময় জানি, ওপেনিং ব্যালেন্স, অ্যাডিশন অর ডিসপোজাল অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স, সেটার ক্যারিং ভ্যালু কিভাবে আপনি ক্যালকুলেট করছেন সেটার একটা রিকনসিলিয়েশনটা আপনি দিবেন।
So those things actually we do in our working session, মানে working section আমরা এই কাজগুলো করি, so আলাদা করে আসলে বলার কিছু নাই. I think we are done with IS 38, and if you have any confusions or questions, please let me know. আমাকে of course note down করে জানাবেন যে আপনাদের কোনো confusion আছে কিনা. Now let's get into the IS 23 borrowing cost, right? So borrowing cost এর ইলাস্ট্রেশনটা এখানে আছে, আমরা এখান থেকে দেখব, বাট আমরা বেসিক্যালি আমাদের borrowing cost এর প্রেজেন্টেশনটা আমরা স্লাইড থেকে দেখব, কেননা এখানে এত ডিটেলস এ দেওয়া নাই, মানে এত সুন্দর করে গুছায় দেওয়া নাই. তো আমরা প্রেজেন্টেশনটা আমাদের স্লাইড থেকে দেখব. আই থিংক আমাদের খুব একটা কনফিউশন থাকবে না borrowing cost থেকে. নাও borrowing কস্টটা কোত্থেকে আসলো, এটা কেন আমরা নন কারেন্ট অ্যাসেটের সাথে পড়তেছি, সেটার একটা রিজন এখানে আমরা বলে দেই. হ্যাঁ, একটু আপনারা চেষ্টা করেন রিকল করার জন্য. আপনাদের মনে পড়ে কিনা আমরা যখন IS 23 আমরা যখন IS 16 পড়ছিলাম, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, সেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে কোন কস্ট ইনক্লুড করব, কোন কস্ট গুলো আমরা এক্সক্লুড করব, সেটার একটা লিস্ট আমরা কথা বলছিলাম, ঠিক না? সেই লিস্টে একটু দেখেন তো borrowing কস্ট আছে কিনা. ছিল borrowing cost? তার মানে borrowing cost, this is basically an extended accounting standard of IS 16. মানে হচ্ছে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের যে কস্টগুলো ক্যাপিটালাইজ করি, সেই ক্যাপিটালাইজ কস্টগুলোর একটা সিগনিফিক্যান্ট পোর্শন হচ্ছে borrowing cost IS 23. সেটি আমরা আজকে একটু ট্রাই করব আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে. বেসিক্যালি অলরেডি ক্লিয়ার আছে, এখানেও সেম. IS 23 তে অ্যাডিশনাল কোনো কিছু নাই, ইট ইজ অলমোস্ট অলরেডি আমরা যেটা এফআরএ কভার করে আসি, সিমিলার টু দ্যাট কনসেপ্ট. নাও borrowing cost কে আমরা আসলে, মানে ফার্স্ট অফ অল এটা ডেফিনেশনটা আমরা একটু বুঝে নিই যে হোয়াট ইজ borrowing cost and what we do usually with this borrowing cost. হ্যাঁ, আপনারা এটা আমাকে বলেন যে borrowing cost বলতে আপনারা আসলে কি বুঝেন এবং এটার এক্সাম্পলটা কি, মানে অথবা এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনারা ট্র্যাডিশনালি কি চিন্তা করতেন অথবা কি চিন্তা করে বাংলাদেশে. এখনো বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা আসলে IS 23 ফলো করে না. Anyone? স্যার, আমার কোনো প্রজেক্ট অথবা কোনো ইকুইপমেন্ট ফাইন্যান্স করতে গেলে আমার যে ফাইন্যান্সের যে এক্সপেন্স আছে সেটা হচ্ছে আমি যদি কোনো লোন নেই বেসিক্যালি, ওকে, সেটা যে ইন্টারেস্ট, সেটা হচ্ছে borrowing cost. ইয়া, ইন্টারেস্ট অথবা অ্যাসোসিয়েটেড কোনো চার্জেস, ঠিক না? অনেক সময় হয় না যে আমাকে মানে বেসিক্যালি আপনি যখন লোন নিবেন, আপনি কখনো লোন নিয়েছেন কিনা আমি মানে শিওর না. আমার যেরকম আমি যখন লোন নিয়েছিলাম, আপনি দেখবেন লোনটা আপনার অ্যাকাউন্টে যখন ঢুকবে অনেকগুলা চার্জ কাটে, অনেক মানে ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরির. ওটার মধ্যে শুধু ইন্টারেস্টটাই থাকে ব্যাপারটা তা না, ইন্টারেস্ট তো প্রতি মানে মান্থলি অথবা অ্যানুয়ালি যেভাবে আপনি করেন ওইভাবে চার্জ হয় অথবা ওইভাবে হচ্ছে অ্যাপ্রুভ হয়. বাট আপনি দেখবেন ইন্টারেস্ট লোন নেওয়ার সময় অনেকগুলো বেসিক্যালি হচ্ছে চার্জেস, ফাইন্যান্স চার্জেস, সেটা আসলে আপনার লোন থেকে অ্যাডজাস্ট করা হয়, সেগুলোকেও আমরা borrowing cost বলি আসলে. হ্যাঁ, এখন যেটা আপনি বললেন, আমরা আমাদের এক্সাম্পলটাকে অ্যাপারেন্টলি ইজি রাখার জন্য আমরা ধরেই নিই যে ফাইন্যান্স কস্ট অথবা ইন্টারেস্ট কস্ট, যেটা বেসিক্যালি আমরা ফাইন্যান্স চার্জ হিসেবে কথা বলি, সেটাকে আমরা borrowing cost বলতেছি. যে আমি যখন একটা লোন নিব, সেই লোন নেওয়ার জন্য যে ইন্টারেস্টটা আমাকে পে করতে হয় অ্যাপারেন্টলি, সেটাই বেসিক্যালি borrowing cost. এখন traditionally what we used to do with this interest expense, so usually what we used to do, আমরা যেটা করতাম অথবা এখনো করি, আমরা এই borrowing কস্টটাকে, এই ইন্টারেস্টটাকে এক্সপেন্স হিসাবে চার্জ করি ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অফ লস. ইউজুয়ালি আমরা এটাই করি, মানে ইউজুয়ালি এটাই করা হইতো মোস্ট অফ দ্য কেসে. যখন আমরা IS 23 আসে নাই অথবা IS 23 থাকার পরেও অনেক অ্যাকাউন্টেন্ট এখনো পর্যন্ত IS 23 ইমপ্লিমেন্ট করেন নাই. But whenever if your company choose to implement IS 23, that will be a different story. কেননা তখন যদি কোনো borrowing cost থাকে, এই borrowing costটাকে আপনি চাইলে
as per IS 23 you can capitalize it. আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন তখনই যখন আপনার দুইটা জিনিস এখানে ক্রাইটেরিয়া মিট করবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি এই বরোইংটা যেটা নিচ্ছেন, মানে আপনি যে বড়টা করতেছেন, আপনি যে লোনটা নিচ্ছেন, দ্যাট শুড বি ফর কোয়ালিফাইং অ্যাসেট। কোয়ালিফাইং অ্যাসেট, দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট ওয়ার্ড। দ্যাট শুড বি ফর কোয়ালিফাইং অ্যাসেট। অ্যান্ড এই যে বরোইং কস্টটা আপনি নিচ্ছেন, দ্যাট শুড বি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু দ্য কোয়ালিফাইং অ্যাসেট। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, ডিরেক্টলি রিলেটেড, আর আরেকটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাসেট। এই ডেফিনেশনটা এখানে বলা আছে, খেয়াল করে দেখেন। অ্যান এন্টিটি শ্যাল ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ বলতে আমরা কি বুঝি? দ্যাট উই অল নো, আমরা এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ইনক্লুড করতে পারবো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্টের সাথে। তার মানে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি হয় $1 মিলিয়ন, আর আমার যদি 100,000 হয় ইন্টারেস্ট কস্ট, মানে বরোইং কস্ট, তাহলে আমরা এই 1 মিলিয়নের সাথে 100,000 অ্যাড করতে পারবো। তখনই এটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, তখনই এটাকে আমরা 1.1 মিলিয়ন বলবো, এবং তখনই আমরা এটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবো 1.1 মিলিয়নের উপর, যখন এটা আমার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হবে টু অ্যাকুইজিশন, কনস্ট্রাকশন অর প্রোডাকশন অফ এ কোয়ালিফাইং অ্যাসেট। তার মানে আমাকে ঠিক তখনই এটা ক্যাপিটালাইজেশনের কথা বলবে যখন এটা অ্যাকুইজিশনের জন্য, অথবা কনস্ট্রাকশনের জন্য, অথবা প্রোডাকশন অফ কোয়ালিফাইং অ্যাসেট। তাহলে এখন আমাকে দেখতে হবে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল মানে কি। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল মানে হচ্ছে যে আপনি যদি এটা আপনার রিলেশনটা চিন্তা করেন, যে আপনি তখনই এই বরোইং কস্টটা আসবে যখনই এই অ্যাসেটটা কনস্ট্রাক্ট করবেন, মানে এটা ছাড়া আপনি এটা কনস্ট্রাক্ট করতে পারবেন না, রাইট? অর ইউ ক্যান অ্যাভয়েড ইট, অর ইউ কুড অ্যাভয়েড ইট। যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু এটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না, রাইট? তার মানে ডিরেক্টলি রিলেটেড। যেমন ধরেন আপনি একটা বিল্ডিং করবেন, সে বিল্ডিং করার জন্য আপনি এই লোনটা ইউজ করতেছেন, তার মানে আপনি যদি বিল্ডিং না করতেন আপনার এই লোনটা হয়তো বা লাগতো না। অথবা আপনার একটা লোন আছে অলরেডি, আপনি কোন একটা কনস্ট্রাকশন করবেন, সেই কনস্ট্রাকশনের জন্য আপনি এই লোনের পোর্শনটা ইউজ করতেছেন। যদি আপনি ওই কনস্ট্রাকশনটা না করতেন তাহলে এই লোনের পোর্শনটা এই কনস্ট্রাকশন ইউজ করতে হতো না। দ্যাট ইজ কল্ড ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, ডিরেক্টলি রিলেটেড। এখন আসেন নেক্সট, কোয়ালিফাইং অ্যাসেট। কোয়ালিফাইং অ্যাসেট বলতে আমরা আসলে কি বুঝি? কোয়ালিফাইং অ্যাসেট ডাজ নট মিন যেটা আপনি রেডিলি পাচ্ছেন এবং রেডিলি সেল করছেন। ইট ডাজন্ট মিন লাইক দ্যাট। কোয়ালিফাইং অ্যাসেট মিনস আপনার যেটা প্রোডাক্ট প্রডিউস করতে, কনস্ট্রাক্ট করতে, মানে আপনাকে যেটা কনস্ট্রাকশন করতে একটা সিগনিফিক্যান্ট টাইম ইনভেস্ট করতে হবে, একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড আপনার চলে যাবে। ইট ইজ লাইক দ্য মিনিমাম অফ 1 ইয়ার। সো সাবস্টেন্সিয়াল একটা টাইম আপনার চলে যাবে, এটা বেসিক্যালি কনসিডার করতে। ক্লিয়ার? এখন আমরা এই যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টটাতে আপনি তখনই কানেক্ট করতে পারবেন যখন এই সাবস্টেন্সিয়াল টাইমটার রিলেশন এক্সাম্পল গুলো আপনি পাবেন। যেমন আপনি এক্সাম্পল যদি বলেন কোন একটা পাওয়ার প্ল্যান্ট, কোন একটা মেশিন ফ্যাসিলিটি, জেনারেটর ফ্যাসিলিটিস, ইট কুড বি কোন একটা ইনটেনজিবল অ্যাসেট, ইট কুড বি ইনভেস্টমেন্ট প্রপার্টি, ইট কুড বি ইনভেন্টরি। খেয়াল করে দেখেন, ইট কুড বি ইনভেন্টরি। এখন আমাদের একটা ছোট কোয়েশ্চেন এখানে আছে আপনাদের কাছে, যে যদিও এটা এর আগেও আমি করে থাকি ইউজুয়ালি, আমি সবগুলো এক্সাম্পল বুঝলাম যে যেই অ্যাসেট গুলো কনস্ট্রাক্ট করতে, অথবা যেই যেই অ্যাসেট গুলো মানে রেডি ফর ইউজ করতে একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড যাবে। যেমন ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রেও এটা হতে পারে ডেভেলপমেন্ট কস্ট, এটা আমার হয়তো বা 1.5 বছর লাগবে, 2 বছর লাগবে। ইনভেস্টমেন্ট প্রপার্টি, কোন একটা বিল্ডিং আমি কনস্ট্রাক্ট করব, সেখানেও আমার বিল্ডিংটা কনস্ট্রাক্ট করতে 1.5 বছর, 2 বছর, 3 বছর লাগতে পারে। পাওয়ার জেনারেশন ফ্যাসিলিটিস, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, সেগুলোর ক্ষেত্রে আমার একটা সিগনিফিকেন্ট টাইম লাগতে পারে। দ্যাটস ফাইন, দ্যাট উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এগুলা আমার একটা সিগনিফিকেন্ট সাবস্টেন্সিয়াল পিরিয়ড লাগবে। বাট হোয়াট অ্যাবাউট ইনভেন্টরি? ইনভেন্টরি করতে কি সাবস্টেন্সিয়াল পিরিয়ড লাগে নাকি? কি মনে হয়? এখানে কি টাইপ অফ ইনভেন্টরির কথা বলতেছি আমরা?
স্যার এটা কি স্পেসিফিক ইন্ডাস্ট্রি বোঝাচ্ছে স্যার, যেরকম স্যার যদি কেউ রিয়েল এস্টেট বিজনেস করে অথবা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এরকম? মানে আপনি যদি ডেভেলপার কোম্পানিতে থাকেন, আপনার কাজ যদি হয় এটা মানে আপনার এটা বেসিক্যালি প্রডিউস করে হচ্ছে মানে মানে কনস্ট্রাক্ট করে সেল করা, দ্যাট ইজ ওয়ান। আরেকটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের আছে, যেমন ওয়াইন যদি কেউ সেল করে, এন্ড আই বিলিভ ওয়াইন প্রডিউস করতে অনেক টাইম লাগে, যদিও জানি না, খাইনি কখনো ওইরকম ভাবে। সো দ্যাট কুড বি অ্যানাদার এক্সাম্পল। সো এক কথায় যেই ইন্ডাস্ট্রিগুলোতে ইনভেন্টরিটা প্রডিউস করতে অথবা ইনভেন্টরিটা ফিনিশড করতে একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড লেগে যায়, ওকে, সো দ্যাট ইজ কল আওয়ার ইনভেন্টরিজ, যেটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড লাগবে। এবং যে সাবস্টেন্সিয়াল পিরিয়ডটার ক্ষেত্রে আমরা অবশ্যই কোয়ালিফাইং অ্যাসেট ধরতে পারবো। তাহলে এখন আমরা এটাকে একটু সামারি যদি করি, আমরা বরোইং কস্ট ক্যাপিটালাইজ করতে পারবো যদি দুইটা ক্রাইটেরিয়া এখানে মিট করে। নাম্বার ওয়ান, এটা আমার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হইতে হবে, এবং নাম্বার টু, এটা অবশ্যই অ্যাট্রিবিউটেবল ফর কোয়ালিফাইং অ্যাসেট হইতে হবে। এন্ড নাও হোয়াট ইজ কোয়ালিফাইং অ্যাসেট? কোয়ালিফাইং অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটটা কনস্ট্রাক্ট করতে অথবা যে অ্যাসেটটা রেডি টু ইউজ করতে একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড লাগবে। সাবস্টেন্সিয়াল পিরিয়ড এটা জাজমেন্টাল থিং, যদিও বলে নাই এটা অলওয়েজ 1 ইয়ার, ইট কুড বি মিনিমাম অফ 1 ইয়ার, এটা 1 ইয়ারের বেশিও লাগতে পারে। আবার অনেক সময় আপনার এক্সামিনার দেখবেন যে এক্সামিনার আপনাকে মান্থ ওইভাবে বলবে না, যে হয়তো বা বলবে যে এটা শুরু হয়েছে জানুয়ারিতে, নভেম্বরে শেষ হয়ে যাবে, এন্ড ইট টুক সাবস্টেন্সিয়াল পিরিয়ড, অর ইট মেট দ্য ক্রাইটেরিয়া অফ কোয়ালিফাইং অ্যাসেট, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা কোয়ালিফাইং অ্যাসেট। সো এখানে আর নতুন করে কোনো কিছু হবে না। এখন আমরা অলরেডি একটা পার্ট ক্লিয়ার, আমরা এখানে বেসিক্যালি তিনটা পার্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যেটা আমরা অলরেডি কথা বললাম, ডেফিনেশন, রেকগনিশন অ্যান্ড মেজারমেন্ট থিং, কিভাবে আমরা এটাকে মেজার করবো। সো এখন রেকগনিশনটা আমরা যাওয়ার পরে এখন আমরা দেখব এটা আসলে আমরা কিভাবে ক্যাপিটালাইজ করবো, মেজারমেন্টটা কি হবে, অ্যান্ড দেন এটার ক্যালকুলেশনটা কিভাবে হবে। ক্যাপিটালাইজ আমি কিভাবে ক্যালকুলেট করবো, বরোইং কস্ট আমি কিভাবে ক্যালকুলেট করবো, দ্যাটস দ্য লাস্ট পার্ট। বাট এখানে এই পার্টটাই একটু সিগনিফিকেন্ট, এই পার্টটাই আমার জন্য একটু ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই যে আমি বরোইং কস্টটা কবে থেকে স্টার্ট করব এবং কবে এটা আমার স্টপ হবে, এবং মাঝখানে যদি কোনো কারণে পজ থাকে, কোনো কারণে যদি সাসপেন্ড থাকে, তখন আমার কি হবে। তাহলে এটাকে আমরা বলি 3S, স্টার্ট, সাসপেন্ড অ্যান্ড স্টপ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা স্টার্ট অ্যান্ড স্টপটাকে শেষ করি, মানে স্টার্ট অ্যান্ড স্টপটা আগে দেখি, তারপরে আমরা সাসপেন্সটা নিয়ে কথা বলবো। স্টার্ট বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে আমি আমার বরোইং কস্টটাকে কবে থেকে ক্যাপিটালাইজ করতে পারবো, মানে আমি আমার বরোইং কস্টটাকে কবে থেকে ক্যাপিটালাইজ করতে পারি অথবা ক্যাপিটালাইজ করা যাবে। এনি আইডিয়া আপনাদের কারো কোনো, যে বরোইং কস্ট আমি কবে থেকে ক্যাপিটালাইজ করতে পারবো? কোনো গেস? ওকে, এটা আমরা এফআরএও পড়ে আসছি, প্রবলেম নাই, এফআরএ পড়ে থাকলেও এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সো আমরা আমাদের বরোইং কস্ট ক্যাপিটালাইজ করতে পারবো তিনটা ডেট। এই তিনটা ডেটের মধ্যে যে ডেটটা লেটেস্ট, হ্যাঁ, যে ডেটটা লেটেস্ট ডেট, একটা হচ্ছে আমার ওই কোয়ালিফাইং অ্যাসেটের জন্য যেদিন থেকে আমার ফার্স্ট খরচটা শুরু হবে, মানে এক্সপেন্ডিচার হওয়া শুরু হবে। নাম্বার টু, যেদিন থেকে আমার বরোইং কস্টটা স্টার্ট হবে, ইনকার্ড হওয়া, মানে ইন্টারেস্টটা চার্জ হওয়া অথবা বরোইং কস্টটা চার্জ হওয়া। অথবা নাম্বার থ্রি, যেদিন থেকে আমার ওই অ্যাসেটটার সাইট প্রিপারেশন অথবা অ্যাক্টিভিটিস শুরু হবে টু স্টার্ট দ্য কনস্ট্রাকশন। তার মানে এই তিনটা ডেট যেদিন আমার আলটিমেটলি মিট করবে, এবং এই তিনটা ডেটের মধ্যে যেটা লেটেস্ট ডেট, যেমন আমি যদি এভাবে বলি যে আমার এক্সপেন্ডিচার শুরু হয়েছে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, আমার বরোইং কস্ট স্টার্ট হবে হচ্ছে মার্চের 1 তারিখ থেকে, আমার অ্যাক্টিভিটি আমি শুরু করছি জানুয়ারির 1 তারিখ থেকে। যদিও আমি আমার এটার অ্যাক্টিভিটি শুরু করছি জানুয়ারি 1 তারিখ থেকে, বাট আই ক্যান ক্যাপিটালাইজ দ্য বরোইং কস্ট ফ্রম মার্চের 1 তারিখ, কেননা এই তিনটে ডেটের মধ্যে যে ডেটটা লেটেস্ট ডেট, সেই ডেটটাই হবে আমার জন্য ক্যাপিটালাইজ অফ বরোইং কস্ট, আমি ওই ডেট পর্যন্ত ক্যাপিটালাইজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং ডেট। এখন আসেন স্টপ ডেট, মানে আমার কবে এটা শেষ হবে। স্টপ ডেট মানে আমি ক্যাপিটালাইজেশন কবে পর্যন্ত করতে পারবো। ক্যাপিটালাইজেশন আমি সেদিন পর্যন্ত করতে পারবো যেদিন আমার দ্য সিগনিফিক্যান্ট সাবস্টেন্সিয়াল পোর্শন অফ টাস্ক হয়ে গেছে, অথবা যেদিন আমার বরোইং কস্টটা সিজ হয়েছে। এই দুটার মধ্যে যেটা আর্লিয়ার, মানে দুইটার মধ্যে যেটা আগে হবে। তার মানে আমার স্টার্টিং এর জন্য তিনটা ডেট,
আমার কবে থেকে কাজ শুরু হয়েছে, কবে থেকে আমার ফার্স্ট এক্সপেন্ডিচার শুরু হয়েছে, কবে থেকে বরোয়িং কস্ট শুরু হয়েছে, এই তিনটে ডেটের মধ্যে যেটা লেটেস্ট ডেট। আর স্টপটা হচ্ছে আমার বরোয়িং কস্ট কবে স্টপ হয়েছে, মানে বরোয়িং কস্ট কবে আমার শেষ হয়েছে চার্জ হওয়া, অথবা কবে আমার সাবস্টেনশিয়াল কাজ শেষ হয়ে গেছে এই প্রজেক্টের। সাবস্টেনশিয়াল বলতে সিগনিফিকেন্ট কাজ শেষ হয়ে গেছে। এই দুটো ডেটের মধ্যে যেটা আর্লিয়ার, সেই ডেট পর্যন্তই আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। সো দ্যাট ইজ স্টার্ট অ্যান্ড স্টপ। স্টার্ট এবং স্টপে কিন্তু ওইরকম কোনো কনফিউশন নাই, দ্যাটস প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। এখন আসেন সাসপেন্ড। সাসপেন্ড বলতে আমরা যেটাকে বুঝি, সাসপেন্ড মিনস যে আসলেই আমি আমার কাজটা শুরু করছিলাম, আমি আর 10 মিনিটস টাইম নিব, তাহলে আমাদের এই আইএসটা শেষ হয়ে যাবে। এটা তো আসলে আর ওইরকম খুব কিছু থাকবে না, মানে খুব কমপ্লিকেটেড কিছু থাকবে না। সো সাসপেন্ড বলতে আমরা যেটা বলি যে সেটা হচ্ছে আমি আমার প্রজেক্টের কাজ শুরু করছি, কোয়ালিফাইং অ্যাসেটটা কনস্ট্রাক্ট করা স্টার্ট করছি, মাঝখানে হঠাৎ করে যদি আমার এই কাজটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, অনেক সময় হয় না যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে, অনেক সময় ন্যাচারাল কোনো ডিজাস্টার থাকে, অনেক সময় লোকাল একটা প্রেশার থাকে, অথবা অনেক সময় প্রজেক্টের কারণে আমাকে কাজটা বন্ধ রাখতে হয়, আর অনেক সময় আমি ডিসিশন নিয়েই ফেলি যে আমি কাজটা আর করবোই না, এটা আমাকে। সো এই ক্ষেত্রে আমরা সাসপেনশনটাকে হ্যালো আমরা সাসপেন্ডটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এটাকে টেম্পোরারিলি সাসপেন্ড করা হচ্ছে নাকি পার্মানেন্টলি সাসপেন্ড করা হচ্ছে। যদি এটা পার্মানেন্টলি সাসপেন্ড হয় তাহলে কিন্তু এই প্রজেক্টটা আর আমার অ্যাসেট হিসেবে থাকে না, কেননা আমি আমার এই কনস্ট্রাকশনটা করবোই না। তখন এটা আমাকে যতটুকু খরচ এখানে হয়ে গেছে ওই ডেট পর্যন্ত আমি এটা আমার ওই যতটুকু রিকভার করতে পারবো, যদি পারি তাহলে আমার ওইটুকু রিকভার অ্যামাউন্ট রিসিভেবল হিসেবে দেখাবো, আদারওয়াইজ পুরোটা আমাকে রাইট অফ করে দিতে হবে এক্সপেন্স হিসেবে। জাস্ট থিঙ্ক প্র্যাকটিক্যালি যে আমি একটা কোনো বিল্ডিং এর কাজ শুরু করছি যেটাতে আমি হয়তো বা ইনভেস্টমেন্ট প্রপার্টি পারপাস ইউজ করতে চাচ্ছিলাম, বাট অল অফ আ সাডেন কোন একটা পলিটিক্যাল কারণে হোক, আই থিঙ্ক ইউ ক্যান রিলেট কারেন্ট সিচুয়েশনে, অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্ট গুলো কমপ্লিটলি সাসপেন্ড হয়ে গেছে, এটা আর কখনোই শুরু হবে না। সো যেই ডেটে সাসপেন্ড হয়েছে ওইটাই বেসিক্যালি পার্মানেন্টলি সিচুয়েশন ডেট, স্টপ হয়ে গেছে ওই ডেটে। তো ওই ক্ষেত্রে ওইটার জন্য আর ক্যাপিটালাইজেশন তো দূরের কথা, বরোইং কস্ট ক্যাপিটালাইজেশন তো পরের কথা, আমি যতটুকু খরচ অলরেডি করছি এই অ্যাসেটের পিছনে সেটাও আমাকে রাইট অফ করে দিতে হবে। বাট যদি এটা টেম্পোরারিলি সাসপেন্ড হয় তখন আমি কি করব? টেম্পোরারিলি যদি সাসপেন্ড হয় তখন এখানে দুইটা কোশ্চেন আসবে। টেম্পোরারিলি সাসপেন্ডটা আমরা কি কারণে করছি, পারপাসটা কি? যদি এই টেম্পোরারিলি সাসপেনশনটা আমার প্রজেক্ট স্পেসিফিক কারণে হয়, আমি আবারও বলতেছি, এই টেম্পোরারি সাসপেনশনটা যদি প্রজেক্ট স্পেসিফিক কারণে হয়, ইন্টারনাল কোনো কারণে হয়, তাহলে আমরা স্টিল ক্যাপিটালাইজ করতে পারবো। যেমন ধরেন এপ্রিল এবং মে 2 মাস কাজ বন্ধ রাখতে হয়েছে, হয়তো বা আপনারা জানেন যে ছাদ ঢালাই দেওয়ার পরে একটা সার্টেন পোর্শন অথবা টাইম আপনাকে ওয়েট করতে হয় পরবর্তী পোর্শনের কাজ শুরু করার জন্য। এরকম যদি কোনো কাজ হয়, এরকম যদি কোনো টেকনিক্যাল ব্যাপার থাকে যে প্রজেক্টটার কারণেই আপনি আপনার কাজ 15 দিন 1 মাস বন্ধ রাখছেন, তাহলে এই 15 দিন অথবা 1 মাস যে কাজ বন্ধ ছিল ওই সময়ে আপনি ক্যাপিটালাইজ স্টিল কন্টিনিউ করতে পারবেন, দ্যাটস নট এ প্রবলেম। বাট যদি ওই পার্টিকুলার সময়ের মধ্যে কোনো সাসপেনশনটা প্রজেক্ট স্পেসিফিক রিজনে না হয় এবং সেই প্রজেক্ট স্পেসিফিক রিজনটা যদি এক্সটার্নাল হয়, মানে যেটা বিয়ন্ড কন্ট্রোল, তাহলে ওই সময়ে আপনি এটাকে এই খরচগুলোকে ক্যাপিটালাইজ করতে পারবেন না, সেটাকে আপনার এক্সপেন্স হিসাবে ফাইন্যান্স কস্ট হিসাবে রেকর্ড করতে হবে। দ্যাট ইজ আ সিম্পল থিং। তার মানে সাসপেনশনের ক্ষেত্রে আমরা খুব সিম্পল কথাটা বললাম যে সাসপেনশনটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কি টেম্পোরারিলি সাসপেন্ড না পার্মানেন্টলি সাসপেন্ড। যদি পার্মানেন্ট হয় নো মোর টক, এটা অলরেডি ওইখানে স্টপ। আর যদি টেম্পোরারি হয় তখন আপনাকে একটা কোশ্চেন করতে হবে, এখান থেকে দুইটা আউটকাম আসবে। এই সাসপেনশনটা কি প্রজেক্ট স্পেসিফিক? যদি প্রজেক্ট স্পেসিফিক হয়, ইউ ক্যান কন্টিনিউ ক্যাপিটালাইজেশন, নো প্রবলেম উইথ দ্যাট। আর যদি প্রজেক্ট স্পেসিফিক না হয়, যদি এটা এক্সটার্নাল কোনো কারণে হয়, ইউ ক্যান নট ক্যাপিটালাইজ, ইউ হ্যাভ টু চার্জ expense for those particular 2 month or 1 month finance cost. And the last part for borrowing cost, এতক্ষণ আমরা যেটা দেখলাম যে how to calculate your borrowing cost. Okay, so আপনি কিভাবে এটা ক্যালকুলেট করবেন সেটার জন্য আমরা ফার্স্টে এই ডেফিনেশনটা একটু দেখি। ক্যালকুলেট করার জন্য আসলে borrowing cost এর অ্যামাউন্টটা কি হবে। So the borrowing cost should be the net borrowing cost. হ্যাঁ, এটা একটু মনে রাখবো, the borrowing cost should be the net borrowing cost, মানে হচ্ছে
সেখানে যদি কোনো একটা বরোইং আমি যদি এরকম হয় যে আমি $1 মিলিয়ন লোন নিলাম, অফকোর্স $1 মিলিয়ন আমি যখন উইথড্র করব, পুরোটা হয়তো বা প্রজেক্টের প্রথম দিনই $1 মিলিয়ন লাগবে না, হয়তো বা 6 মাস আমার $500,000 লাগবে, বাকি $500,000 হয়তো বা 6 মাস পরে লাগবে। তো আমার এই যে 6 মাসে আমার যে $500,000 লাগবে না, এটা যদি আমি কোথাও ইনকাম মানে ইনভেস্টমেন্ট করি, সেখান থেকে যদি কোনো ইনকাম হয়, তাহলে আমার ওই টোটাল বরোইং কস্ট থেকে ওই 500,000 এর মানে আমার ওই ইনভেস্টমেন্টের যতটুকু ইনকাম আসবে সেটাকে আমার বাদ দিয়ে নিতে হবে, ডিডাক্ট করে নিতে হবে। দ্যাট ইজ হাউ উই ক্যালকুলেট আওয়ার নেট বরোইং কস্ট, এবং ওইটুকু আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, নট দ্য টোটাল বরোইং কস্ট। হ্যাঁ, এখন আসেন, এই যে একটা পোর্শন আমরা দেখলাম যে বরোইং কস্টের ক্যালকুলেশনটা কি হবে, বাট এই ক্যালকুলেশনটা ডিপেন্ড করবে টাইপ অফ বরোইং এর উপর। হ্যাঁ, টাইপ অফ বরোইং এর উপর। টাইপ অফ বরোইংটা কি? বরোইংটা দুই রকমের হয়, একটা হচ্ছে স্পেসিফিক বরোইং আর একটা হচ্ছে জেনারেল বরোইং। যদি স্পেসিফিক বরোইং হয়, তাহলে স্পেসিফিক বরোইং এর জন্য আমার স্পেসিফিক বরোইং রেটটাই অ্যাপ্লাই করতে হবে। মানে আমি যখন বরোইং কস্ট ক্যালকুলেট করব, তখন আমাকে ওই স্পেসিফিক বরোইং রেট, ইন্টারেস্ট রেটটাকেই অ্যাপ্লাই করতে হবে টু ক্যালকুলেট আওয়ার বরোইং কস্ট। আর মানে স্পেসিফিক বরোইং বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, এটা একটু ডেফিনেশনটাও বলে দিই। স্পেসিফিক বরোইং বলতে আমরা বুঝাচ্ছি যে আমার বেসিক্যালি মানে যে প্রজেক্টটা আমি কাজ করতেছি, এই প্রজেক্টের কারণে আমি লোনটা নিয়েছি, মানে এই প্রজেক্টটার মানে পারপাসে আমি আসলে লোনটা নিয়েছি, সেটাকে আমরা বলি স্পেসিফিক বরোইং। ওকে। আর জেনারেল বরোইং হচ্ছে যে আমি এর আগে আমার হয়তো বা 3টা 4টা লোন ছিল, আমার অলরেডি লোন নেওয়া ছিল 3টা 4টা, আমি স্পেসিফিক কোনো পারপাসে লোনটা নেই, সেই লোনের অ্যামাউন্টটা আমি এখন ইউজ করব, আমি এখন ইউজ করতেছি ফর আ স্পেসিফিক প্রজেক্ট, ফর আ কনস্ট্রাকশন বাই কোয়ালিফাইং অ্যাসেট। তখন যেটা করতে হবে, যদি কোনো জেনারেল বরোইং হয়, তখন এই বরোইং, যেমন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন আপনার 4টা বরোইং আছে, অফকোর্স আপনি 4টা বরোইং এর টাকা এখানে খরচ করতেছেন, সেটা তো আপনি স্পেসিফিক রেটটা আপনি কোনটা ইউজ করবেন সেটা আপনি, যেমন এ বি সি ডি, এখন আপনি লোন এ টা ইউজ করবেন না, বি এরটা ইউজ করবেন না, সি এরটা ইউজ করবেন না, ডি এরটা ইউজ করবেন, কারণ এক একটা ইন্টারেস্ট রেট এক এক রকম হবে, ডিফারেন্ট বরোইং এর উপর। সেই ক্ষেত্রে আপনি যখন জেনারেল বরোইং করবেন, তখন আপনাকে ওয়েটেড অ্যাভারেজ বরোইং কস্ট বের করতে হবে। ওয়েটেড অ্যাভারেজ বরোইং কস্ট আপনি কিভাবে বের করবেন? ইন্টারেস্ট ডিভাইডেড বাই টোটাল বরোইং ইনটু 100। তাহলে আমি একটু সামারি করে দিই। বরোইং কস্ট ক্যালকুলেট করতে হবে নেট বরোইং কস্ট, টোটাল বরোইং কস্ট লেস এনি ইনভেস্টমেন্ট ইনকাম। এরপরে বরোইং কস্ট ক্যালকুলেট করার জন্য আমার দুই ধরনের বরোইং থাকে, একটা হচ্ছে স্পেসিফিক বরোইং, যেটাতে আমরা স্পেসিফিক বরোইং রেটটা ইউজ করব, আর অন দ্য আদার হ্যান্ড আরেকটা থাকে হচ্ছে জেনারেল বরোইং, যে ক্ষেত্রে আমরা আমাদের এক্সিস্টিং বরোইং গুলাকে ইউজ করি কনস্ট্রাকশনের জন্য, এবং জেনারেল বরোইং এর ক্ষেত্রে আমাকে ওয়েটেড অ্যাভারেজ ইন্টারেস্টটা বের করতে হবে, মানে ইন্টারেস্ট রেটটা বের করতে হবে, এবং সেটার ফর্মুলাটা হচ্ছে ইন্টারেস্ট মানে টোটাল ইন্টারেস্ট divided by total borrowing into 100. So that is part of our IS 23. এখানে আর নতুন করে কিছু নাই। ইভেন দো আপনি যদি স্টাডি টেস্টেও যান অথবা আপনি যদি স্টাডি হাবেও যান, আপনি দেখবেন এই জিনিসটাই পাচ্ছেন, এর বেশি কিছু আসলে এখানে নাই ওইরকম ভাবে। হ্যাঁ, খেয়াল করে দেখবেন ডেফিনেশন, রেকগনিশন, ক্যাপিটালাইজেশন পিরিয়ড কবে থেকে শুরু করবেন, কবে শেষ হবে, এবং স্পেসিফিক অ্যান্ড জেনারেল বরোইংস, দ্যাটস ইট। এবং এখানে দুইটা ডিসক্লোজার আছে, দ্য ভ্যালু অফ বরোইং কস্ট ক্যাপিটালাইজড, কতটুকু ক্যাপিটালাইজ করছেন, এবং ক্যাপিটালাইজেশন রেট মানে বরোইং ইন্টারেস্ট রেট। যদি পসিবল হয়, মানে যদি আপনারা একটু বাসায় স্টাডি করার জন্য ট্রাই করেন, আমি রিকমেন্ড করব আপনারা কাইন্ডলি এই আইএস মানে এই আন্ডারস্ট্যান্ডিংটি একটু বাসায় দেখে নিলেন, বিকজ দ্যাটস আর রিলেটেড টু বরোইং কস্ট। এন্ড নেক্সট ক্লাসে আমরা হোপফুলি উইল স্টার্ট উইথ IS 20 গভর্নমেন্ট বরোইং, আর হচ্ছে IS 36 টা ইনশাআল্লাহ শুরু করব, ইম্পেয়ারমেন্ট লস, and then IFRS 5 এ যাব আমরা ইনশাআল্লাহ। So that's our plan. Let's see how much we can complete tomorrow, because কালকে যদি একটু টানা যাবে, so we will try to finish 2 accounting standard or 3 accounting standards. So that's all for today. Hopefully আমাদের টাইম হয়ে গেছে, আমরা শেষ করছি। যদি কোনো কনফিউশন থাকে let me know, আমি আপনাদেরকে এটা অ্যাড্রেস করার ট্রাই করব। থ্যাংক ইউ সবাই।